হ্যালো 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 এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের গুণগত রসায়নের 9 নম্বর লেকচারে। তো আমাদের এই আজকের লেকচারে আমরা আরেকটা পরমাণু মডেল নিয়ে আলোচনা করব এবং আরো বেশ কিছু মজার ইন্টারেস্টিং জিনিস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তার আগের লেকচারগুলোতে তোমরা কিন্তু তোমরা কি করেছো? আগের লেকচারগুলোতে আমরা আমাদের বোরের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, তারপরে ক্যাথোড রশ্মি টেস্ট, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। লাস্ট লেকচারে বোরের পরমাণু মডেলটা একদম তোমাদের খুব ভালো মতো পড়াই দিছি, তাই না? তো আজকে আমরা এরকমই আরেকটা পরমাণু মডেল সেটা সম্পর্কে জানবো এবং একই সাথে আমরা আরো বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ঠিক আছে? তো সবাই আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবা সবকিছু ক্লিয়ার কিনা। আর তোমার যে ফ্রেন্ডসরা আছে আমাদের কোর্সে সবাইকে মেনশন করে দিবা যেন তাড়াতাড়ি ক্লাসটা শুরু করে। ঠিক আছে? তোমাদেরকে কি করব জানো, একদম মানে এই যে গুণগত রসায়ন পড়াইতে পড়াইতে বস বানায় ফেলাবো, বস। সব ক্লাসের জিনিস ক্লাসে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে? প্রথম 6টা লেকচারে কিন্তু আমরা একদম বেসিক জিনিস পড়ছি। তোমাদেরকে অ্যাটমিক মাস ইউনিট কি এগুলোর উপর আলাদা একটা ক্লাস নিছি, রিলেটিভ অ্যাটমিক মাস কি এগুলোর উপর আলাদা ক্লাস নিছি, তাই না? আইসো রিলেটেড আলাদা করে ক্লাস নিছি, তেজস্ক্রিয়তার উপর আলাদা ক্লাস নিছি। এগুলো কিন্তু আলাদা আলাদা করে তোমাদেরকে কিন্তু একদম মানে যে বেসিকগুলো তোমাদের দরকার সেগুলো কিন্তু আগেই পড়াই আসছি। ঠিক আছে? তাহলে প্রথম যে 6টা ক্লাস ছিল ওগুলো ছিল একদম মেইন বেসিক এবং ওগুলো থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, স্পেশালি অ্যাডমিশন টেস্টে দেখাইছি বুয়েটে কত প্রশ্ন আসছে ওখান থেকে তোমরা দেখছো, তাই না? সিকে রুয়েটে কি পরিমাণ প্রশ্ন আসছে দেখছো, ঢাকা ইউনিভার্সিটিতে কি পরিমাণ প্রশ্ন আসছে তোমরা দেখছো। ওগুলা কিন্তু আমাদের সব আগে ছিল, তাই না? ওগুলা সব আমাদের কি ছিল বলতো? ওই প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু বেসিক, ওগুলো মানুষ স্কিপ করে। ওই শুরুর যে অংশটুকু ছিল ওগুলো মোস্ট অফ দ্য মানুষ স্কিপ করে। বুঝা গেছে? আর আমরা এখন যে টপিকগুলো নিয়ে আলোচনা করব এগুলো কিন্তু খুবই মানে সব তোমার খুব ইম্পর্টেন্ট টপিক এখনকার গুলো, এবং আগের গুলো মানুষ স্কিপ করে বাট অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। সো দ্যাটস ওয়াই আগের একদম বেসিক জিনিসগুলো তোমাদের ভাইয়া পড়াই দিছি। ওকে, যেন একাডেমিক টু অ্যাডমিশন কোথাও যেন তুমি কোনোদিন না আটকাও। এই যে গুণগত রসায়ন আমার কাছে পড়তেছো, আল্লাহর রহমতে তুমি কোনোদিন কোথাও তোমাকে এক্সট্রা একটা ওয়ার্ড আর পড়তে হবে না, কোথাও না। তুমি যেখানেই পড়ো, পরবর্তী লাইফে যেখানেই যাই করো না কেন, সৈকত ভাইয়া ক্লাসে যা পড়াইছে, আমরা ক্লাসে যা পড়াবো, এর বাইরে থেকে একটা ওয়ার্ডও তোমাকে কখনো পড়তে হবে না ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, চলো। তো মোটামুটি সব ক্লিয়ার, গুড। আচ্ছা, কে যেন বলে সুবর্ণ চাকি বলছে ভাইয়া ক্যানেল রে নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, সুবর্ণ চাকি, ক্যানেল রে, ক্যানেল রে আর ক্যাথোড রে একই জিনিস। শোনো, ক্যাথোড রে টেস্ট আমরা করছি না? কি করছিলাম ক্যাথোড রে টেস্টের মধ্যে? আমি একটু জাস্ট তোমাদেরকে দেখাই। ক্যাথোড রে টেস্টের মধ্যে কি এরকম আমাদের একটা টিউব ছিল, তারপরে এখানে আমরা কি করছি, এই টিউবের মধ্যে হাই ভোল্টেজ অ্যাড করছি, প্রায় মনে করো 10,000 ভোল্ট, 10,000 ভোল্ট, তাই না? হাই ভোল্টেজ অ্যাড করছি। তো এটা ছিল, এই যে দেখো, এটা ছিল আমাদের কি, এটা ছিল আমাদের ক্যাথোড, মানে ব্যাটারির এই যে ছোট দাগ বড় দাগ দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের নেগেটিভ, এটা হচ্ছে আমাদের পজিটিভ। তো এটা হচ্ছে আমাদের ক্যাথোড, এটা ছিল আমাদের অ্যানোড। আমরা কি দেখছি, আমি যখন হাই ভোল্টেজ অ্যাড করি তখন এই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এক ধরনের রে নির্গত হয়, এক ধরনের রে নির্গত হয়। এই যে ক্যাথোড থেকে অ্যানোডের যে রেটা নির্গত হয় এটাকে আমরা কি বলছিলাম বলো? এটাকে আমরা কি বলছিলাম? এটা হচ্ছে আমরা বলছিলাম এটাই হচ্ছে আমাদের ইলেকট্রন। এই ক্যাথোড রে যে যাচ্ছে এটা কি ইলেকট্রন যাচ্ছে। তো এখানে জানি কে থাকে ভিতরে, ভিতরে থাকে আমাদের গ্যাস থাকে। কি থাকে? গ্যাস থাকে, যেমন হাইড্রোজেন গ্যাস, এরকম কোন বিভিন্ন ধরনের গ্যাস থাকে।
তো যখন এই যে এই বাম দিক থেকে ডান দিকে কি যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে না, বাম দিক থেকে ডান দিকে কি যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে। কিভাবে? হাই স্পিডে, অনেক উচ্চ গতিতে ইলেকট্রন এই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ধাবিত হচ্ছে। এটা তুমি দেখে আসছো, এটাকে বলা হয় ক্যাথোড রে টেস্ট, তাই না? তো গোল্ডস্টাইন প্রায় কত সালে জানো? 1868 সালের দিকে, মোস্ট প্রবাবলি 1868 সাল বা এরকম একটা সালে, 1807 শতকের দিকে ওই সময়। তো গোল্ডস্টাইন সর্বপ্রথম এই টেস্টটা গোল্ডস্টাইন করছে। তো করার পর উনি আসলে দেখছে যে এই যে ইলেকট্রন যে এখান থেকে যখন ফ্লো হচ্ছে ক্যাথোড থেকে যখন অ্যানোডের দিকে যাচ্ছে, তখন অ্যানোড থেকেও এক ধরনের রে ক্যাথোডের দিকে যাচ্ছে। অ্যানোড থেকেও এক ধরনের রে কই যাচ্ছে? ক্যাথোডের দিকে যাচ্ছে। বুঝছো? মানে ক্যাথোড থেকে ইলেকট্রন যেমন অ্যানোডের দিকে ধাবিত হচ্ছে, ঠিক একইভাবে এই যে অ্যানোড থেকেও এক ধরনের রে ক্যাথোডের দিকে যাচ্ছে। এখন অ্যানোড হচ্ছে পজিটিভ চার্জ, এখান থেকে নেগেটিভের দিকে একটা জিনিস যাচ্ছে। বলো, নেগেটিভের দিকে কে যায়? পজিটিভ চার্জ যায়। কে যায়? পজিটিভ চার্জ যায়। তো উনি গোল্ডস্টাইন সর্বপ্রথম এরকম একটা পজিটিভ চার্জের তোমার হচ্ছে ফ্লো দেখছে অপোজিট ডিরেকশনে, পজিটিভ চার্জের ফ্লো। বলছে যে এই অ্যানোড থেকে ক্যাথোডের দিকে একটা কি যাচ্ছে? পজিটিভ রাইট যাচ্ছে। ওই একই জিনিস, মানে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কি যাচ্ছে? ইলেকট্রন যেমন ফ্লো হচ্ছে, এরকমই অ্যানোড থেকে ক্যাথোডের দিকে এরকম একটা পজিটিভ রে যাচ্ছে। এই যে পজিটিভ রে, এটা কি বলা হয়? অ্যানোড রে, যার আরেকটা নাম হচ্ছে ক্যানেল রে। একই জিনিস, মানে ওই ক্যাথোড রশ্মি টেস্ট যেই কথা, অ্যানোড রশ্মি টেস্টও একই জিনিস, সেম জিনিস। ক্যাথোড রশ্মিতে আমরা কি বলছি? বাম থেকে ডান দিকে কি যায়? এক ধরনের রে যায়, যেটাকে আমরা বলছি ইলেকট্রন। মানে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে ইলেকট্রন, আর অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাচ্ছে একটা পজিটিভ চার্জের রে, যেটাকে আমরা বলি হচ্ছে, পরে বলছি এটাকে বলছি প্রোটন। বাট গোল্ডস্টাইন তখন এটাকে প্রোটন বলে নাই, এই রেটার নাম দিছে কি? একটা পজিটিভ রে, যার নাম দিছে অ্যানোড রে, বা এটাকেই বলা হয় ক্যানেল রে। বুঝছো? সুবর্ণ চাকি, বুঝতে পারছো? ঠিক আছে, আপনার ইউনিট শেষ হলে কি মেগা এক্সাম নিবেন? হ্যাঁ, ফাতেমা বৃষ্টি নিব। ওকে, সো ক্যানেল রে হচ্ছে এটা। হ্যাঁ, অ্যানোড রেটা ক্যাথোড রশ্মির অপোজিটে যায়। এবং এটা কেন যায়? শোনো, এটার একটা রিজন আছে। রিজনটা কি জানো? রিজনটা হচ্ছে, মনে করো, একটু চিন্তা করো, মনে করো এখানে মনে করো একটা হাইড্রোজেন অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম, মানে যে কোনো একটা গ্যাস আছে। হ্যাঁ, এখানে তো হাইড্রোজেন গ্যাস বা যে কোনো গ্যাস থাকতে পারে, অ্যাটম আছে। এখন এই দিক থেকে কি যাচ্ছে? দেখো তো, এই দিক থেকে কি যাচ্ছে? এই দিক থেকে আমাদের হচ্ছে, এই দেখো ক্যাথোড রশ্মি যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে। কে যাচ্ছে? ক্যাথোড রশ্মি যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে। তো ইলেকট্রন গিয়া যখন এদেরকে হিট করতেছে, হিট করলে যেহেতু উচ্চ গতি সম্পন্ন, তো এখান থেকে আরো বেশি ইলেকট্রন বাইরে হয়ে যায়। এই হাইড্রোজেন গুলো থেকেও ইলেকট্রন বাইর হয়ে চলে যায়, এই গ্যাসগুলো থেকে ইলেকট্রন বের হয়ে যায়। তো গ্যাসগুলো থেকে যদি ইলেকট্রন বের হয়ে যায়, কোনো কিছু থেকে যদি ইলেকট্রন বের হয়ে যায়, তাহলে ইলেকট্রন কোন ধরনের চার্জ, মানে ওই জিনিসটা কোন ধরনের চার্জিত হয়ে যাবে? পজিটিভ চার্জ। এই গ্যাসগুলো তখন পজিটিভ চার্জে, এই হাইড্রোজেন গ্যাসগুলা পজিটিভ চার্জে চার্জিত হয়ে যায়। এই ইলেকট্রন তো বাম থেকে ডান দিকে অনেক জোরে যাচ্ছে, তো যাওয়ার সময় কি গ্যাসগুলোর সাথে ধাক্কা খাচ্ছে। তো গ্যাসগুলোর সাথে যখন ইলেকট্রন ধাক্কা খাচ্ছে, ইলেকট্রন কি করতেছে? গ্যাসের থেকেও ইলেকট্রন বাইর করে লয়ে যেতেছে। তো তখন গ্যাসগুলা কি হয়ে যাচ্ছে? পজিটিভ চার্জ হয়ে যাচ্ছে। ওই পজিটিভ চার্জটা কার দিকে অ্যাট্রাক্টেড হবে? নেগেটিভের দিকে। তো নেগেটিভকে আমাদের এই যে এই তড়িৎদ্বারটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ ক্যাথোডটা হচ্ছে আমাদের নেগেটিভ। তাই পজিটিভ গ্যাসগুলা নেগেটিভের দিকে ধাবিত হয়। এই যে পজিটিভ গ্যাসের যে নেগেটিভের দিকে ধাবিত হওয়া, এটা কি আমরা বলি অ্যানোড রে বা পজিটিভ রে বা ক্যানেল রে। বুঝো? যেটা তোমাদের লাগে না, এই জন্য পড়াই নেই। ওকে, এটা তোমাদের লাগে না, তাই তোমাদের পড়াই নেই। সিজুকা মিনামতো তুমি একটু আরেকবার ক্লাসটা করবা, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আরেকবার করবা, করে তারপরে কনসেপ্টগুলো ক্লিয়ার করবা। ওকে, কোনো সমস্যা, তুমি আরেকবার করলেই বুঝতে পারবা, সব বুঝতে পারবা। ওকে, সো যদি কারো ক্যানেল রে বা হচ্ছে অ্যানোড রশ্মি সম্পর্কে জানতে ইচ্ছা করে, এটা জাস্ট একটু লেখা রাখলাম, দেখতে পারো। ওকে, ঠিক আছে। শেষ না শুরু? মাত্র শুরু, এখনো শুরুই করি নাই। লাইভ স্টার্ট হয় না, লাইভ চলতেছে। ওকে, চলো ওয়েট করো কিছুক্ষণ। না, ওকে। তো এবার দেখো, আমরা গতদিন কি আমাদের বোর মডেল পড়ছিলাম। তো বোর মডেলে কি ছিল দেখো তো, একটু রিভিউ করো। যে মূল ভিত্তি ছিল প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটা কি এটা তোমরা জানো, সেটা হচ্ছে E =
এইচ নিউ, যেটাকে আমরা বলতে পারি ই সমান সমান নিউর জায়গায় লিখতে পারি সি বাই ল্যামডা। এটা ছিল আমাদের ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এবং এইচ নিউকে আমরা কি বলি? এইচ নিউকে বলি হচ্ছে আমরা ফোটন বা আমরা বলি কোয়ান্টা। ও আচ্ছা, ভালো কথা, একটা জিনিস একটু একটু মনে রাখো, সেটা হচ্ছে আমি গতদিন উল্টা বলে ফেলছিলাম, আমার পরে খেয়াল করছি। সেটা হচ্ছে কোয়ান্টা হচ্ছে ফ্লুরাল। ওকে, কোয়ান্টা শব্দ যদিও ওটা কাজে লাগে না, প্লুরাল এমনি জানার জন্য আর কি। এটা হচ্ছে প্লুরাল, আর কোয়ান্টাম হচ্ছে সিঙ্গুলার। উল্টা বলে ফেলছিলাম আর কি। হ্যাঁ, কোয়ান্টাম হচ্ছে সিঙ্গুলার, এটা একটু মাথায় রেখো, যদিও লাগে না, জাস্ট এমনি আর কি জানার জন্য আর কি। হ্যাঁ, কোয়ান্টাম হচ্ছে সিঙ্গুলার আর কোয়ান্টা হচ্ছে ফ্লুরাল। কোয়ান্টাম হচ্ছে সিঙ্গুলার আর কোয়ান্টা হচ্ছে ফ্লুরাল। হ্যাঁ, গতদিন আমি মুখে বলছিলাম, উল্টা বলে ফেলছিলাম, আমার যতটুকু মনে হয়। আমি কাজটা পরে যখন দেখতেছিলাম তখন আমি দেখছিলাম যে উল্টা বলে ফেলছি হয়তো। কোয়ান্টা হচ্ছে ফ্লুরাল আর কোয়ান্টাম হচ্ছে সিঙ্গুলার। তো তো ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটা কি আমরা জানি, একে হাইড্রোজেন পরমাণু মডেল বলে, এটাও জানি। তারপর সে তিনটা মতবাদ দিছিল, যে শক্তি স্তর বিষয়ক মতবাদ, যে ইলেকট্রন কতগুলা নির্দিষ্ট কি থাকে, ইলেকট্রন কতগুলা এরকম নির্দিষ্ট ফিক্সড কক্ষপথের মধ্যে থাকে। বোর বলছিল যে ইলেকট্রন এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এটা যদি আমাদের নিউক্লিয়াস হয় তাহলে ইলেকট্রন কি করবে, এর চারদিকে কতগুলা এরকম ফিক্সড কক্ষপথে থাকবে। যেই কক্ষপথে থাকলে কোনো শক্তি শোষণও করে না, কোনো শক্তি কি করে না, বিকিরণও করে না। যেই কক্ষপথে থাকলে ইলেকট্রন কোনো শক্তি শোষণও করে না, কোনো শক্তি বিকিরণও করে না। এই প্রতিটা কক্ষপথকে সে বলছে এটা হচ্ছে 1 নম্বর কক্ষপথ, তো এটার জন্য বলছে n এর মান হচ্ছে 1। এটা 2 নম্বর কক্ষপথ, এটার জন্য বলছে n এর মান 2। এটা 3 নম্বর কক্ষপথ, এটার জন্য বলছে n এর মান 3। n দিয়ে বোঝায়, বলছে এটা একটা কোয়ান্টাম সংখ্যা। এই যে n মানে কি, কোয়ান্টাম সংখ্যা। n দিয়ে বোঝায়, এটাকে বলা প্রধান কোয়ান্টাম সংখ্যা। ওকে, যাই হোক, মানে এই কক্ষপথের নাম দিছে n। এই প্রতিটা কক্ষপথকে সে বলছে এগুলো হচ্ছে কক্ষপথ, এগুলোকে n দ্বারা প্রকাশ করছে। n মানে কোয়ান্টাম সংখ্যা। এটা 1 নম্বর কক্ষপথ, তাই n এর মান 1। এটা 2 নম্বর কক্ষপথ, তাই n এর মান 2। এটা 3 নম্বর কক্ষপথ, তাই n এর মান 3। ওকে, এবং কি বলছে শোনো, বলছে এই যে n এর মান 1, n এর মান যদি 1 হয় তাহলে এটাকে বলা হয় k শেল। n এর মান যদি 2 হয় তাহলে এটাকে বলা হয় k l শেল। তারপর n এর মান যদি 3 হয় এটাকে বলা হয় m শেল। ওকে, এইভাবে নামকরণ করছে, k l m এইভাবে নামকরণ করছে। এবং এগুলোকে বলছে কতগুলো ফিক্সড কক্ষপথ। এই কক্ষপথে কি করে, ইলেকট্রন থাইকা নিউক্লিয়াসের চারদিকে প্রদক্ষিণ করে। ওকে, এটা হচ্ছে তার কথা। তারপরে সে বলছে যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ হচ্ছে ফিক্সড। ইলেকট্রনের কৌণিক ভরবেগ সবসময় ফিক্সড থাকবে। যে কোনো কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান ফিক্সড থাকবে। সেটা কত, mvr = nh/2s পাই। এই h/2s সরল গুণিতক হবে। যে কোনো কক্ষপথে কৌণিক ভরবেগের মান h/2s এর সরল গুণিতক। সরল গুণিতকের কারণে আমরা n নিয়ে আসছি, nh/2s পাই। ঠিক আছে, nh/2s পাই। ওকে, পিডিএফ গুলো তো ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে। আব্দুল্লাহ আল নোমান, ওয়েবসাইট চেক দিবা, বুঝছো? পিডিএফ গুলা ওয়েবসাইট থেকে পিডিএফ কালেক্ট করবা। ফেসবুকে তো আমরা আসলে ক্লাসও থাকে না, ফেসবুকে তো অটোমেটিক্যালি ক্লাস ডিলিট করে দেয় কয়দিন পরে। তো ফেসবুকে এই জন্য ক্যাপশনে দিলেও লাভ নেই, কয়দিন পরে চলে যাবে। এই জন্য ওয়েবসাইট, পুরোপুরি ওয়েবসাইটে ক্লাস করবা, ওয়েবসাইটে থেকে পিডিএফ কালেক্ট করবা। ওয়েবসাইটে সবকিছু সাজানো থাকে। ঠিক আছে নোমান? ওকে, এবার আসো বিকিরণ, শক্তির বিকিরণ সম্পর্কিত মতবাদ। তো কি বলছে, যে একটা ইলেকট্রন এই শক্তি শোষণ করলে উপরে উঠবে, আবার শক্তি বিকিরণ করলে নিচে নামবে। কি পরিমাণ শক্তি, এই যে এই কোয়ান্টা পরিমাণ শক্তি, এই স্নেহ পরিমাণ শক্তি। এই স্নেহ পরিমাণ শক্তি শোষণ করলে লাভ দিয়ে উপরে শক্তি স্তর উঠবে, আবার এই পরিমাণ শক্তি বিকিরণ করলে লাভ দিয়ে নিচের শক্তি স্তরে নামবে। ঠিক আছে, এবং যখন লাভ দিয়ে নিচের শক্তি স্তরে নামে তখন এক ধরনের আলোক ছট্টা দেখা যায়, এক ধরনের আলোর জ্যোতি দেখা যায়। এই আলোর জ্যোতিটাকে আমরা কি বলি, বর্ণালী বলি। এটাকে আমরা কি বলি, বর্ণালী বলি। ঠিক আছে, তো এইটা ছিল আমাদের বোরের মডেল। 3টা স্বীকার্য ছিল, যেটা তোমাদের গতদিন পড়ায় ফেলছি। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা দেখব। সেটাও তোমরা গতদিন দেখে ফেলছো, যে এটা বর্ণালী এক পরমাণু বিশিষ্ট একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে ব্যাখ্যা করতে পারে, বাকিদেরটা ব্যাখ্যা করতে পারে না। তারপরে যখন বর্ণালী উৎপন্ন হয়, তো যখন আমরা অ্যাকচুয়ালি উচ্চ মানে একটা যন্ত্রের মধ্যে, স্পেকট্রোমিটার এটা হচ্ছে একটা যন্ত্র, হাই ক্ষমতার, মানে যেটার ক্যাপাবিলিটিস বেশি, এরকম একটা যন্ত্রের মধ্যে যখন আমরা বর্ণালীটা দেখি, তখন দেখি যে আসলে একটা লাইন না, অনেকগুলা লাইন পাওয়া যায়। যেমন আমি গতদিন বলছিলাম, ধরো উপর থেকে নিচে নামছে, নীল কালার দেখা গেছে, কিন্তু ওই নীল দ্বারা যখন স্পেকট্রোমিটারে ঢুকাইলাম, দেখলাম এটা আসলে একটা নীল কালার না, অনেকগুলা কালারের সমষ্টি।
এই যে অনেকগুলা কালার কেন তৈরি হয় এটা বোর ব্যাখ্যা করতে পারে নাই। তারপরে হাইজেনবার্গের আনসার্টিনিটি প্রিন্সিপাল ব্যাখ্যা করতে পারে নাই, জিমেন প্রভাব, স্টার্কের প্রভাব ব্যাখ্যা করতে পারে নাই, ডি ব্রগলি এটা ব্যাখ্যা করতে পারে নাই, সোডিঞ্জারের তো যে অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস ব্যাখ্যা করতে পারে নাই। তো এই প্রতিটা তথ্য, এই যেমন জিমেন প্রভাব, স্টার্কের প্রভাব, তারপরে হচ্ছে আমাদের হাইজেনবার্গের আনসার্টিনিটি প্রিন্সিপাল, ডি ব্রগলি সমীকরণ, সোডিঞ্জারের সমীকরণ, এগুলো সব কিন্তু আমরা আমাদের পরবর্তী লেকচারগুলোতে পড়বো আস্তে আস্তে। ঠিক আছে, আস্তে আস্তে পড়বো। তো শুরুর যেই অংশটুকু মানে এই যে বর্ণালী ব্যাখ্যা করতে পারে না, এগুলো মোটামুটি তোমরা সবাই দেখে ফেলছো, তো এগুলো গতদিন দেখাইছি। আজকে আমরা দেখবো বোরের একটা কারেকশন আছে। বোরের একটা কারেকশন কে করছে, মানে বোরের কি করছে, একটা কারেকশন করছে, কে করছে? এই বোরের কারেকশন করছে সমারফিল্ড নামক একজন। সমারফিল্ড এই যে বোরের যে ত্রুটি ছিল, এই যে বর্ণালীতে যে ব্যাপারটা ছিল, বর্ণালীটা যে ব্যাখ্যা করতে পারছিল না বোর, যে কেন একাধিক সূক্ষ্মরেখা তৈরি হচ্ছে, এটার কারেকশন কে দিছে? এটা কারেকশন দিছে সমারফিল্ড। কে দিছে? সমারফিল্ড। আমরা এখন আমাদের সেই বিখ্যাত সমারফিল্ডের পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। আমরা এখন আমাদের বিখ্যাত সমারফিল্ডের পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। ওকে, তো বোর নিয়ে গতদিন পড়াইছি, আশা করি সবাই বুঝতে পারছো। খুব আস্তে ধীরে ভেঙে ভেঙে পড়াইছি, অনেকবার রিভিউ করে করে পড়াইছি। তো ক্লাসটা, বোরের পরমাণু মডেলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমার এসএসসিতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল রাদারফোর্ড, ইন্টারমিডিয়েট লাইফে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বোর। সবচেয়ে বেশি প্রশ্ন আসে থেকে বোর থেকে। সবচেয়ে বেশি পড়াশোনা করি কি নিয়ে? বোর নিয়ে। এই জন্য মনে রাখবা, বোরের পরমাণু মডেল তোমার একদম খুব ভালো করে আয়ত্তে রাখা লাগবে। ওকে, সবাই বোরের পরমাণু মডেল খুব ভালো করে পড়বা, বোরের সীমাবদ্ধতা ভালো করে পড়বা। আগামী ক্লাসে আমরা বোরের অ্যাপ্লিকেশন দেখব, বোর পরমাণু মডেল ব্যবহার করে কিভাবে শক্তি, ব্যাসার্ধ এগুলো নির্ণয় করা যায়, এগুলো নিয়ে আমরা আমাদের নেক্সট ক্লাসে পড়াশোনা করব। ওকে, তা আজকের ক্লাসে আমরা হচ্ছে বোর সমারফিল্ডের পরমাণু মডেলটা কি এটা নিয়ে একটু আলোচনা করব। ওকে, আসো। এবং তার আগে আমাদের একজনের অয়ন মাহমুদ ভাইয়া বলছে, ভাইয়া বেয়াদবি মাফ করবেন, আনুমানিক কয়টা ক্লাস লাগবে এই অধ্যায়ের জন্য? আচ্ছা অয়ন, শোনো, জিনিসটা হচ্ছে এই অধ্যায়ে অনেক টপিক আছে, অনেকগুলো স্ক্যাটার টপিক আছে। গুণগত রসায়ন মানে আসলে একটা অধ্যায় না। এই গুণগত রসায়নের মধ্যে বেসিক্যালি তোমার 3টা অধ্যায় আছে। বুঝতে পারছো? কয়টা অধ্যায় আছে? 3টা অধ্যায় আছে। তো মানে এটা একটা অধ্যায় না, এটা আসলে তোমার 3টা অধ্যায়, 3টা আলাদা আলাদা অধ্যায়। ঠিক আছে, তো বুঝতেই পারতেছো এটা একটা বড় অধ্যায় এবং অনেক কিছু আছে এখানে। এখন এই গুণগত রসায়ন তুমি যখন অ্যাডমিশনে যাবা তখন তোমাকে 3 ক্লাসে শেষ করে দিব। তুমি যখন আমাদের পাওয়ার প্লে কোর্স করবা, রিভিশন ক্লাস করবা, তখন তোমাকে 4-5 ক্লাসে আমরা শেষ করে দিব। ওকে, আর তুমি যদি বলো যে তুমি সেকেন্ড ইয়ারে উঠে গেছো, তখন ধরো তুমি গুণগত রসায়নে ক্লাস করতে আসছো আমার কাছে, আমি হয়তো তোমার তখনও 3-4-5 ক্লাসে শেষ করে দিব। কিন্তু তুমি তো এখনো ছোট অয়ন, তুমি তো মাত্র ইন্টারমিডিয়েট শুরু করছো। এখন যদি এই জিনিসগুলো আমি তোমার টেনে টেনে পড়ায় যাই, তোমার যদি আমি ব্যাখ্যা না করি, তোমার যদি বেসিকটা ক্লিয়ার করে না দেই, তুমি 2 দিন পর এই গুণগত রসায়নে তুমি পত্রপত্র তুমি ইন্তেকাল করে মরে যাবা। আমি তো তোমাদের প্রতিটা ওয়ার্ড ধরে ধরে ডিসক্রাইব করে দিচ্ছি, তাই না? প্রত্যেকটা ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম ওয়ার্ড পর্যন্ত আমি তোমাদের বিশ্লেষণ করে পড়াই। তো সেই জায়গায় তুমি যেগুলো যে এখন যদি এগুলা কয়টা ক্লাস লাগবে এই ধরনের মাইন্ডসেট রাখা যাবে না। অ্যাটলিস্ট গুণগত রসায়নের জন্য রাখা যাবে না। ঠিক আছে, গুণগত রসায়নে যদি 30টা ক্লাসও নেই তাও মন খারাপ করার কোনো দরকার নেই। কেন মন খারাপ করবে না? কারণ এটা তোমার প্রথম লেকচার, তোমার এইচএসসির জার্নির প্রথম লেকচার। তো প্রথম লেকচার হওয়ার কারণে তোমাকে অনেক কিছু, অনেক ছোট ছোট জিনিস আমাদের বলা লাগতেছে। পরবর্তী লেকচারগুলোতে গিয়ে দেখবো আমার আর এগুলো তোমাকে বলতে হচ্ছে না। ঠিক আছে, এই জন্য তোমাকে এই অধ্যায়ে একটু বেশি সময় দিতে হবে। ওকে, একটু বেশি সময় দেওয়া লাগবে। ঠিক আছে, ওকে আসো। তো আমরা শেষ করব যখন আমাদের সময় হবে, তখন দেখবা তোমার শেষ হয়ে গেছে। সো ক্লাস কয়টা হচ্ছে, অ্যাটলিস্ট গুণগত রসায়নে এইটা নিয়ে কোনো টেনশন করবা না। পরবর্তী অধ্যায়গুলোতে গেলে দেখবা আমাদের ক্লাস সংখ্যা সবচেয়ে কম। বন্দিবাসালে আমরা কিন্তু ক্লাস সবচেয়ে কম নিই। তুমি কি জানো অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় আমাদের ক্লাসের সংখ্যা কম থাকে? অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় আমাদের ক্লাসের কন্টেন্ট বেশি থাকে এবং আমাদের ক্লাসের কন্টেন্ট বেশি গুছানো থাকে। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে এই যে, তারপরও বলতে পারো যে ভাই গুণগত রসায়ন তো অনেক ক্লাস নিতেছেন, নিচ্ছি, এটা কারণ আছে। কারণ এই লেকচারটা তোমার ফিউচার ফান্ডামেন্ট মানে যে ফাউন্ডেশন আছে ওইটা ক্রিয়েট করবে।
তুমি যখন আমাদের সেকেন্ড পেপারে যাবা দেখবা পরিমাণগত রসায়ন আমরা 8টা-9টা লেকচারে শেষ করে দিচ্ছি, তড়িৎ রসায়ন দেখবা 7টা-8টা লেকচারে শেষ করে দিচ্ছি, পরিবেশ রসায়ন এরকম 8-9টা-10টা লেকচারে শেষ করে দিচ্ছি, যেখানে মানুষজন কিন্তু এগুলোর উপর 15টা-20টা করে ক্লাস নেয়। কিন্তু আমাদের লাগে না। কেন লাগে না? কারণ আমরা ফার্স্ট ইয়ার থেকে পোলাপানকে ওইভাবে বেসিক বিল্ড আপ করে যাই, ওইভাবে ক্লিয়ার করে যাই। বুঝতে পারছো? সো এই জন্য গুণগত রসায়ন একটু সময় বেশি লাগলেও প্যারা খাবা না। ওকে, টেস্ট এক্সামের আগে, হ্যাঁ টেস্টের আগে তো শেষ হবেই। টেস্টের আগে তো আমরা পাওয়ার প্লে কোর্সই লঞ্চ করে দিই। সো তোমাদের টেস্ট পরীক্ষা তো অনেক পরে, তুমি তো মাত্র ইন্টারমিডিয়েটে পড়ছো, এত প্যারা নিচ্ছ কেন? খালি ক্লাস করতে থাকবা, ঠিক আছে? সিলেবাস কখন শেষ হয়ে যাবে তুমি টেরও পাবা না। ওকে চলো আসো শুরু করি। আমাদের হচ্ছে বোর সামারফিল্ডের পরমাণু মডেল। এখন এই বোর সামারফিল্ডের পরমাণু মডেলটার প্রস্তাবনাটা আসছে 1913 থেকে 1916 সালের মধ্যে। বুঝছো? মানে বোরের পরমাণু মডেলটা যে দিছে, দেওয়ার পর থেকেই সামারফিল্ড এটা নিয়ে কাজ করা শুরু করছে। তো মোস্টলি আসলে 1913 থেকে 16-র মধ্যে, মোস্টলি 16-র দিকে গিয়ে সে আসলে একটা ফাইনাল প্রস্তাবনা দিছে। এটা নিয়ে কাজ করছে, সে বিভিন্ন সময় বিভিন্ন প্রস্তাবনা দিছে, সে কিন্তু ইন দ্য মিন টাইমই দিছে, এর মধ্যেই দিছে। ওকে, এখন বোর পরমাণু মডেলের কি ছিল মেইন কনসার্নটা কি ছিল? বোর পরমাণু মডেলের মেইন কনসার্ন ছিল এরকম যে আমার এটা হচ্ছে একটা কেন্দ্র, নিউক্লিয়াস। দেখো নিউক্লিয়াসের মধ্যে কে থাকে? প্রোটন থাকে। নিউক্লিয়াসের মধ্যে কে থাকে? প্রোটন থাকে, তাই না? আচ্ছা এটাই জানি, কারণ আমাদের এখনো নিউট্রন আবিষ্কারই হয়নি, নিউট্রন এখন আবিষ্কারই হয়নি, ঠিক আছে? ওকে, তো দেখো এটা হচ্ছে আমাদের একটা কক্ষপথ, 1 নম্বর কক্ষপথ। মনে করো এটা হচ্ছে আমাদের, সরি এই যে এটা হচ্ছে আমাদের ধরো 2 নম্বর কক্ষপথ। এই ছিল আমাদের বোরের পরমাণু মডেল, তাই না? এটা কি? এটা হচ্ছে বোর, এটা হচ্ছে বোরের পরমাণু মডেল, বোর। তো বোর কি বলছে? বোর বলছিল যে একটা ইলেকট্রন এরকম একগুলো নির্দিষ্ট কক্ষপথে থেকে প্রদক্ষিণ করে, এবং ইলেকট্রন যদি শক্তি শোষণ করে তাহলে সে কি করে? লাফ দিয়ে এরকম ভাবে উপরের শক্তি স্তরে উঠে। আবার ইলেকট্রন যদি শক্তির বিকিরণ করে তাহলে ইলেকট্রন কি করে? এরকম লাফ দিয়ে নিচের শক্তি স্তরে নামে। ইলেকট্রন যখন লাফ দিয়ে নিচের শক্তি স্তরে নামে তখন আমরা কি দেখতে পাই? বর্ণালী দেখতে পাই, আলো দেখতে পাই। কি কালার আলো দেখতে পাই? একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি, নির্দিষ্ট কালারের আলো আমরা দেখতে পাই। ধরো নীল কালারের আলো আমরা দেখতেছি, যখন ইলেকট্রন শক্তি বিকিরণ করে উপর থেকে নিচে নামতেছে আমরা নীল কালার একটা আলো দেখতেছি। কিন্তু যখন আমি স্পেকট্রোমিটারে নিয়ে যাচ্ছি এই ফ্রিকোয়েন্সির বা উচ্চ ক্ষমতার, হাই ক্যাপাসিটির, তখন আমি দেখতেছি এখানে আসলে একটা লাইট না, অনেকগুলা লাইটে বিভক্ত। তো এই যে অনেকগুলা লাইটে বিভক্ত, কেন বিভক্ত? বিভক্তটা কেন হচ্ছে? এটার ব্যাখ্যা বোর পরমাণু মডেল দিতে পারে নাই। দ্যাটস ওয়াই তখন কে আসছে জানো? তখন আসছে আমাদের সমারফিল্ড। দ্যাটস ওয়াই তখন কে আসছে? সমারফিল্ড। সমারফিল্ড এর একটা সলিউশন দিছে। সমারফিল্ড কি বলছে শোনো? সমারফিল্ড বলছে যে প্রত্যেকটা, দেখো এটা হচ্ছে আমাদের একটা নিউক্লিয়াস, বুঝো এটা হচ্ছে আমাদের একটা কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কি থাকে? পজিটিভ চার্জ থাকে, কোনো সমস্যা নাই। এখন সে বলছে প্রতিটা কক্ষপথ আবার অনেকগুলা উপকক্ষপথে বিভক্ত। মানে বোর তো বলছে কতগুলো নির্দিষ্ট কক্ষপথে থাকে, তাই না? সমারফিল্ড এসে বলছে যে না, এরকম কতগুলো নির্দিষ্ট কক্ষপথ না, একটা কক্ষপথের ভিতরে আবার অনেকগুলা কক্ষপথ আছে। সে বলছে প্রতিটা কক্ষপথের ভিতরে আবার কতগুলো উপকক্ষপথ আছে। বুঝছো? মানে 2 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর কক্ষপথ না, যেমন এটা কি আমাদের n=1, এটা হচ্ছে আমাদের 1 নম্বর কক্ষপথ। এটা কি আমাদের n=2, এটা কি আমাদের 2 নম্বর কক্ষপথ। সে বলছে কি না, এই 2 নম্বর কক্ষপথের মধ্যে আসলে একটা কক্ষপথ না, এর মধ্যে আরো 2টা কক্ষপথ আছে, আরো 2টা কক্ষপথ আছে, 2টা উপশক্তি স্তর আছে। বুঝতে পারছো? একটা শক্তি স্তরের মধ্যে কতগুলো উপশক্তি স্তর আছে। তো সে বলছে যে আমাদের যে প্রথম শক্তি স্তরটা আছে, এই যেটা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর, এই প্রথম শক্তি স্তরে একটাই শক্তি স্তর, এখানে কোনো উপশক্তি স্তর নাই। ওকে, কি বলছে? প্রথম শক্তি স্তরে একটাই শক্তি স্তর, এখানে কোনো উপশক্তি স্তর নাই, এখানে আমাদের n এর মান হচ্ছে 1। ওকে, n এর মান হচ্ছে প্রথম 1 নম্বর কক্ষপথ। এখন সে বলছে কি, দেখো আমার যে 2 নম্বর কক্ষপথ আছে, বুঝো আমার যে 2 নম্বর কক্ষপথ আছে, ওস্তাদ কি বলছে শুনো, এটা হচ্ছে আমাদের 2 নম্বর কক্ষপথ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর কক্ষপথ। সে বলছে এই 2 নম্বর কক্ষপথের ভেতরে নাকি, এই 2 নম্বর কক্ষপথের ভেতরে নাকি, এটা হলো 2 নম্বর কক্ষপথ। হ্যাঁ, আবার কতগুলা উপশক্তি স্তর আছে। মানে 2 নম্বর কক্ষপথের মধ্যে 2টা উপশক্তি স্তর আছে। এটা হচ্ছে একটা উপশক্তি স্তর এবং এইটা হচ্ছে আরেকটা উপশক্তি স্তর। খেয়াল করো, এটা হচ্ছে একটা উপশক্তি স্তর এবং এটা হচ্ছে আমাদের আরেকটা উপশক্তি স্তর। এই যেটা, এটা হচ্ছে আমাদের আরেকটা উপশক্তি স্তর।
বুঝছো? বুঝছো? এবং বলছে প্রথম উপশক্তি স্তরটা হচ্ছে গোলাকার, দ্বিতীয় উপশক্তি স্তরটা হচ্ছে উপবৃত্তাকার। দ্বিতীয় শক্তি স্তরটা কিরকম বলছে? উপবৃত্তাকার। বুঝো কি বলছে? একটু খেয়াল করো, ভালো মতো খেয়াল করো, ভালো মতো খেয়াল করো। এটা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর। আর এই যে সবুজ কালারটা দেখতে পাচ্ছ, সবুজ কালারটা, এটা হচ্ছে আমাদের 2 নম্বর শক্তি স্তর। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শক্তি স্তর। বুঝছো? সবুজ কালারটা হচ্ছে আমাদের দ্বিতীয় শক্তি স্তর। এই সবুজ কালার, এই দুইটা মিলায় বলছে যে এইটা একটা, এইটা একটা, এই দুইটা শক্তি স্তর মিলায়, একটা হচ্ছে গোলাকার, একটা হচ্ছে উপবৃত্তাকার। এই দুইটা মিলায় হচ্ছে আমাদের 2 নম্বর কক্ষপথ। বোর কি বলছে? আমাদের 2 নম্বর কক্ষপথ হচ্ছে এরকম গোল। আর হাই কইছে যে না, 2 নম্বর কক্ষপথের মধ্যে আরো 2টা কক্ষপথ আছে। 2 নম্বর কক্ষপথের মধ্যে কি আছে? আরো 2টা কক্ষপথ আছে। বুঝছো? একটু ভালো মতো বুঝো, হ্যাঁ, ভালো মতো বুঝো। শুনো, ওস্তাদ কি বলছে একটু খেয়াল করো। বলছে যে এই যে এটা হচ্ছে তার, আর কি, এটা হচ্ছে তার 2 নম্বর কক্ষপথ, তাই না? এই যে 2 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথের মধ্যে কি আছে? 2টা এরকম উপশক্তি স্তর আছে। একটা হচ্ছে গোল, আর একটা হচ্ছে উপবৃত্তাকার। প্রথমটা হচ্ছে গোল, পরেরটা হচ্ছে উপবৃত্তাকার। এরপরে দেখো, খেয়াল করো, সে বলছে 3 নম্বর কক্ষপথ। সে কি বলছে দেখো? 3 নম্বর কক্ষপথ। এই যে দেখো 3 নম্বর কক্ষপথ। বোর বলছে 3 নম্বর কক্ষপথ এরকম, এই যে এরকম থাকবে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর কক্ষপথ, বোরের কথা অনুযায়ী, যে এরকম 3 নম্বর কক্ষপথ। কিন্তু সমরফিল্ড বলছে যে না, 3 নম্বর কক্ষপথের মধ্যে আবার 3টে উপশক্তি স্তর থাকবে। প্রথমটা থাকবে এরকম গোলাকার, প্রথমটা থাকবে গোলাকার, তারপরেরটা কেমন থাকবে? তারপরেরটা থাকবে আমাদের এরকম উপবৃত্তাকার, তারপরেরটা থাকবে আমাদের যে এরকম উপবৃত্তাকার, এই যে এইটা একটা। বুঝছো? এবং তারপরে কি আছে? আরেকটা আছে না? তারপরে কি আছে আমাদের? দেখো, প্রথমটা বলছে এরকম উপবৃত্তাকার, এবং তারপরেরটা বলছে কিরকম হবে? তারপরেরটা কিরকম হবে ভাইয়া? দেখো, তারপরেরটা আমাদের কটা থাকবে? কটা থাকবে? 3টা। কটা থাকবে? 3টা। বোঝার চেষ্টা করো, কটা থাকবে? 3টা। এই যে গোল নাম্বারটা খেয়াল করো, গোলটা খেয়াল করো, দেখো, বোঝার চেষ্টা করো। একটা হচ্ছে গোল, লাল কালারটার দিকে তাকাও। একটা হচ্ছে আমাদের এরকম উপবৃত্তাকার, হ্যাঁ। তারপরে আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের এই যেরকম, এই যেরকম। বুঝছো? মানে ওইটাও হবে উপবৃত্তাকার, এইটাও হবে উপবৃত্তাকার। মানে বাকি যতগুলো থাকবে সবগুলো উপবৃত্তাকার, সবগুলো উপবৃত্তাকার। এই হচ্ছে আমাদের সমরফিল্ডের পরমাণু মডেল। কি কেমন লাগতেছে জিনিসটা? কেমন লাগতেছে জিনিসটা? বলো, বলো, জিনিসটা কেমন লাগতেছে তোমার? হ্যাঁ, কি পুরা উল্টা পাল্টা লাগতেছে না? কেমন কেমন লাগতেছে না? আসো, জিনিসটা বুঝাই দিতেছি, কোনো প্যারা নেই। তো কনসেপ্টটা আগে একটু কি কি বলতে চাচ্ছি আগে একটু শুনো। সেটা হচ্ছে যে লাল কালারটা আমাদের কি? লাল কালারটা হচ্ছে আমাদের 3 নম্বর কক্ষপথ। লাল কালারটা হচ্ছে 3 নম্বর কক্ষপথ। ওকে, তো এই যে গোলাপি কালারটা, এটা হচ্ছে 1 নম্বর কক্ষপথ। বলছে কক্ষপথের সংখ্যা যত, প্রতিটা কক্ষপথের মধ্যে ঠিক ততটা উপশক্তি স্তর থাকবে। কি থাকবে? উপশক্তি স্তর। মানে একটা শক্তি স্তরের ভিতরে আরো অনেকগুলো ভাগ থাকবে, উপশক্তি স্তর। 1 নম্বর কক্ষপথে একটাই উপশক্তি স্তর, 2 নম্বর কক্ষপথে 2টা উপশক্তি স্তর, 3 নম্বর কক্ষপথে 3টে উপশক্তি স্তর, 4 নম্বর কক্ষপথে 4টা উপশক্তি স্তর। এবং কি বলছে শোনো, বলছে প্রথম উপশক্তি স্তরটা হবে গোলাকার, আর বাকি সবগুলো হবে উপবৃত্তাকার। প্রথমটা হবে গোলাকার, বাকি সবগুলো কি হবে? উপবৃত্তাকার। প্রথমটা হবে গোলাকার, বাকি সবগুলো হবে উপবৃত্তাকার। ওকে, তা আমি সমরফিল্ডের একটু কথাগুলো আগে একটু লিখি, তাইলে তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, সমরফিল্ড কি বলছে? কক্ষপথের নাম, মানে কক্ষপথের সংখ্যা যত, প্রতিটি কক্ষপথে অনেকগুলো উপশক্তি স্তর আছে। কি বলছে দেখো তো, প্রতিটি শক্তি স্তরে আরো অনেকগুলো কি আছে? উপশক্তি স্তর আছে। উপশক্তি স্তর, অনেকগুলো উপশক্তি স্তর আছে। প্রতিটা শক্তি স্তরে কি আছে? আরো অনেকগুলো উপশক্তি স্তর আছে। এবং বলছে কক্ষপথের সংখ্যার সমান সংখ্যক উপশক্তি স্তর থাকে। কক্ষপথের সংখ্যা যা, উপশক্তি স্তরের সংখ্যাও তা। কক্ষপথের সংখ্যা যা, কক্ষপথের সংখ্যা যা, উপশক্তি স্তরের সংখ্যাও তা। উপশক্তি
স্তরের উপশক্তি স্তরের সংখ্যাও তা। ঠিক আছে, ঠিক আছে, উপশক্তি স্তরের সংখ্যাও কি তা, কক্ষপথের সংখ্যা যা, উপশক্তি স্তরের সংখ্যাও তা। আচ্ছা, এখন যেমন আমি তোমাকে বলি, যেমন যেমন 2 নম্বর কক্ষপথে 2 নং কক্ষপথে 2 নং কক্ষপথে পথে 2টি উপশক্তি স্তর আছে, 2টি উপশক্তি স্তর আছে, শক্তি স্তর আছে। 2 নম্বর কক্ষপথে কি আছে? 2টা উপশক্তি স্তর আছে। যেমন 3 নম্বর কক্ষপথে 3টা উপশক্তি স্তর আছে। ওকে, বলছে প্রথমটা হবে গোল, বাকি সবগুলো হবে উপবৃত্তাকার। প্রথমটা হবে গোল, বাকি সবগুলো হবে উপবৃত্তাকার। যেমন 2 নম্বর কক্ষপথে 2টা আছে, 2 নম্বর কক্ষপথে 2টা আছে, একটু খেয়াল করো। এই যে আমরা একটু এইখানে তাকাই, লেজার লাইট দিই। 2 নম্বর কক্ষপথে 2টা আছে, তাহলে 2টা, যে প্রথমটা হচ্ছে আমাদের এই যে 2 নম্বর কক্ষপথের প্রথমটা হচ্ছে আমাদের এই যে দেখো গোল, অন্য কালার দেই, হলুদ কালার দেই। হ্যাঁ, এই দেখো প্রথমটা হচ্ছে আমাদের গোল, খেয়াল করো। তারপরেরটা কি? 2 নম্বরটা হচ্ছে এই দেখো উপবৃত্তাকার, এই যে দেখো উপবৃত্তাকার। ওকে, 3 নম্বর কক্ষপথের ঘটনাটা কি ঘটবে খেয়াল করো। 3 নম্বর কক্ষপথে 3টা উপশক্তি স্তর থাকবে। এই দেখো প্রথমটা হচ্ছে আমাদের গোল, দেখছো? তারপরে আরো 2টা আছে, এই 2টা কেমন হবে? উপবৃত্তাকার। এই দেখো এই একটা হচ্ছে উপবৃত্তাকার, এরপর দেখো এই যে আরেকটা আছে, এটাও কি উপবৃত্তাকার। বুঝলা? এই হচ্ছে সমারফিল্ডের কাহিনী। বলছে প্রত্যেকটার মধ্যে একটা করে কি আছে? উপশক্তি স্তর আছে। এই যে উপশক্তি স্তর, এই উপশক্তি স্তর গুলাকে সে নাম দিছে, এই উপশক্তি স্তর গুলার সে একটা নাম দিছে। নামটা কি দিছে জানো? এই উপশক্তি স্তর গুলাকে সে বলছে, এটাকে বলছে সহকারী কোয়ান্টাম নাম্বার। এই উপশক্তি স্তরগুলোর জন্য সে সহকারী কোয়ান্টাম নাম্বারের আবিষ্কার করছে। ওকে, তাহলে বলো তো একটা কথা, তোমরা আমাকে বলো তো ভাই, শক্তি স্তর, প্রধান শক্তি স্তর, এটার সম্পর্কে কে আইডিয়া দিছে? বলো, প্রধান কক্ষপথ বা প্রধান শক্তি স্তর সম্পর্কে কে আইডিয়া দিছে? কে দিছে? বোর। উপশক্তি স্তর সম্পর্কে সর্বপ্রথম কে আইডিয়া দিছে? উপশক্তি স্তর সম্পর্কে সর্বপ্রথম সমারফিল্ড আইডিয়া দিছে। সমারফিল্ড বলছে প্রতিটা কক্ষপথের মধ্যে অনেকগুলো ছোট ছোট উপশক্তি স্তর আছে, এবং উপশক্তি স্তরের সংখ্যাও তা। যেমন 2 নং কক্ষপথে 2টি উপশক্তি স্তর আছে। ওকে, আচ্ছা এবার শোনো এর পরেরটা কি। এরপর আছে এই উপশক্তি স্তরগুলোর জন্য সে একটা নতুন কোয়ান্টাম সংখ্যার আবিষ্কার করেন, যেটাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। ওকে, আমরা একটু লিখে রাখি, এই উপশক্তি স্তরগুলোর জন্য, যেমন যেমন এখানে বোর কি করছে? বোরের কোয়ান্টাম সংখ্যা কি? n, n = 1, n = 2। 1 নম্বর কক্ষপথের জন্য কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 1। 2 নম্বর কক্ষপথের জন্য কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 2, মানে হচ্ছে n এর মান হচ্ছে 2। আচ্ছা, এখন সে কি বলছে? এই উপশক্তি স্তরগুলোর জন্য কি করছে? নতুন একটি কোয়ান্টাম নাম্বার আবিষ্কার করছে। কোয়ান্টাম নাম্বার আবিষ্কার করেছেন, যেটাকে আমরা বলি সহকারী কোয়ান্টাম নাম্বার আবিষ্কার করেছেন। ওকে, যাকে বলা হয় সহকারী কোয়ান্টাম নাম্বার বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, সেটা পরে। যাকে বলা হয় সহকারী কোয়ান্টাম নাম্বার, এবং একে এল দ্বারা প্রকাশ করা হয়। যাকে বলা হয় সহকারী কোয়ান্টাম নাম্বার, সহকারী কোয়ান্টাম নাম্বার। ওকে, এবং একে এল দ্বারা প্রকাশ করা হয়। একে কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের এল। এবং একে এল দ্বারা প্রকাশ করা হয়। এল দ্বারা প্রকাশ করা হয়, এবং একে কি দিয়ে প্রকাশ করছে? এল দিয়ে প্রকাশ করছে। ওকে, একে কি করছি আমরা? কি দিয়ে প্রকাশ করছি? একে আমরা এল দিয়ে প্রকাশ করছি। ও সরি, দাঁড়াও।
ওকে, একে এল দ্বারা প্রকাশ করা হয়েছে। ওকে, আচ্ছা ফাইন, আসো এবং এখান থেকে লিখে রাখো যে এল ইকুয়াল টু হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, 1 পর্যন্ত। ওকে, এল ইকুয়াল টু কি 0 থেকে n-1 পর্যন্ত। সে বলছে এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। তো ব্যাপারটা কি বুঝতে পারছি, আসো সে ব্যাপারটাকে আমরা বুঝি নাই, কোনো সমস্যা নেই, বুঝাবো এখন। এল ইকুয়াল টু আছে 0 থেকে n-1 পর্যন্ত। এল ইকুয়াল টু কি 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। ঠিক আছে, ওকে, আসো চলো শুরু করি। এল ইকুয়াল টু হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। তো তার কথা হচ্ছে প্রতিটা শক্তি স্তরে অনেকগুলো উপশক্তি স্তর আছে। প্রথমত কথা হচ্ছে একটা শক্তি স্তর না, অনেকগুলো উপশক্তি স্তর আছে। আচ্ছা ভালো কথা, কক্ষপথের সংখ্যা যা, উপশক্তি স্তরের সংখ্যাও তা। যেমন 2 নম্বর শক্তি স্তরে 2টা উপশক্তি স্তর আছে। আচ্ছা, এবার এই উপশক্তি স্তরগুলোর জন্য নতুন একটা কোয়ান্টাম নাম্বার সে আবিষ্কার করছে, যার নাম দিছে সহকারী কোয়ান্টাম নাম্বার, এবং এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়েছে। এবং এল এর মান কত 0 থেকে n-1 পর্যন্ত। এল এর মান কত 0 থেকে n-1 পর্যন্ত। আচ্ছা, এবার আসো খেয়াল করো, মজার জিনিস খেয়াল করো। এখন আসো, তোমরা এখন বুঝবা, ফিল করতে পারবা, কোনো প্যারা নিও না, জাস্ট একটু ওয়েট করো। আগে আমি তো কনসেপ্টটা লিখছি, এখন বুঝবা। শুনো, ধরো সে বললো আমাদের প্রথম কক্ষপথ। ওকে, আমাকে বললো n ইকুয়াল টু 1। এখন তুমি বলো তো ভাইয়া, n ইকুয়াল টু যদি 1 হয়, n ইকুয়াল টু 1 এর জন্য l এর ভ্যালু কত হবে বলো তো, দেখো তো। n ইকুয়াল টু 1 এর জন্য l এর ভ্যালু কত হবে? n ইকুয়াল টু 1, তাহলে l এর মান কত? দেখো 0 থেকে n-1, 0 থেকে n-1। ওকে, আমরা কি বলছি 0 থেকে n-1 পর্যন্ত। তো 0 থেকে n-1, তোমরা বলো যখন আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হবে 1, মানে প্রথম শক্তি স্তর, n এর মান 1, তাহলে l এর মান কত? তোমরা বলো n এর মান যদি 1 হয় তাহলে l এর মান কত? n এর মান 1 হলে l এর মান কত? দেখো এই যে দেখো, তোমরা এখানে কাজ করো, 0 থেকে তারপরে কত হবে n-1। তো n এর মান কত 1-1, 1-1 মানে কত 1-1 কত 0, তার মানে 0 থেকে 0 মানে কত 0, মানে l এর মান হবে 0। n এর মান যদি 1 হয় তাহলে l এর মান হবে 0। তো এইবার দেখো আমার কক্ষপথটা কেমন, 1 নাম্বার কক্ষপথটা কেমন। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কক্ষপথ। দেখো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কক্ষপথ, যখন আমাদের n ইকুয়াল টু 1, যখন আমাদের n ইকুয়াল টু 1। ওকে, তো খেয়াল করো, ধরো এই যে এটা, এই দেখো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার নিউক্লিয়াস। ওকে, এবং এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কক্ষপথ। এই যে দেখো, এই যে দেখো, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কক্ষপথ, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এবং এই জায়গাতে আমাদের n এর মান কত? তোমরা বলো এখানে আমাদের n এর মান কত? এটা হচ্ছে আমাদের এখানে প্রধান কক্ষপথ, n এর মান হচ্ছে 1। এবং এখান থেকে তোমরা আমাকে বলো দেখি এটার জন্য আমার l এর ভ্যালু কত? l এর ভ্যালু হচ্ছে 0, l এর ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, l এর মান কত? l এর মান হচ্ছে 0, মানে একটাই কক্ষপথ, একটাই উপশক্তি স্তর। 1 নাম্বার কক্ষপথে আমাদের উপশক্তি স্তর কিন্তু একটাই। 1 নাম্বার কক্ষপথে আমাদের উপশক্তি স্তর কয়টা? ওকে ফাইন। এবার আসো খেয়াল করো, এবার এখন তুমি বলো যদি n এর মান 2 হয়, দেখো এবার দেখো n এর মান 2, এখন n এর মান যদি 2 হয় তাহলে l এর মান কত বলো তো দেখি। n এর মান যদি 2 হয় তাহলে l এর মান কত, মানে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? n এর মান যদি 2 হয় তাহলে l এর মান কত হবে? 0 থেকে n-1 পর্যন্ত। তো 0 থেকে n-1 পর্যন্ত একটু খেয়াল করি সবাই, 0 থেকে n-1 পর্যন্ত কত হয়? n এর মান যখন 2, তখন আমার l এর ভ্যালুটা কত হবে? 0 থেকে n-1, তার মানে 0 আর 1। দেখো n এর মান হচ্ছে 2, n এর মান যদি তুমি 2 বসাও তাহলে 2-1, তাহলে কত 1, তাহলে 0 থেকে 1 এর মধ্যে কে আছে? 0, তারপরে কি 1। তার মানে হচ্ছে আমার যে 2 নাম্বার কক্ষপথ, এই 2 নাম্বার কক্ষপথের মধ্যে আমার কি আছে? 2টা উপশক্তি স্তর আছে। একটার মান হচ্ছে 0, আর একটার মান হচ্ছে 1। একটার মান হচ্ছে 0, আর একটার মান কি 1। তাহলে আমার 2 নাম্বার কক্ষপথটা দেখতে কেমন হবে? দেখো এই যে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এবং এই 2 নাম্বার কক্ষপথে কি হবে আমরা সবাই জানি, 2টা উপশক্তি স্তর থাকবে। কটা থাকবে? 2টা উপশক্তি স্তর। এখন এই 2টা উপশক্তি স্তর কেমন? একটা হচ্ছে 0, l এর মান একটা উপশক্তি, 2টা উপশক্তি স্তর থাকবে। আমরা জানি প্রথমটা হচ্ছে গোল, প্রথমটা থাকবে 2 নাম্বার শক্তি স্তরের জন্য, প্রথমটা থাকবে আমাদের গোল। একটু খেয়াল করো, প্রথমটা থাকবে আমাদের গোল, এবং তারপরে যে 1,
একটার মান হচ্ছে 0, আরেকটার মান হচ্ছে 1, সেটা জানি কেমন হবে আমাদের, সেটা জানি কেমন হবে আমরা মোটামুটি সবাই জানি, সেটাও আমাদের উপবৃত্তাকার। সেটা জানি কেমন হবে, পরেরটা জানি কেমন হবে, উপবৃত্তাকার। উপবৃত্তাকার, এই যে উপবৃত্তাকার, বুঝছো? মানে দুইটা পাচ্ছি। এইখানে এখন তোমরা আমাকে বলো দেখি, আমার এখানে n এর মান কত ভাইয়া? এখানে আমাদের n এর মান হচ্ছে 2, n এর মান 2। তাহলে এবার তোমরা আমাকে বলো দেখি ভাইয়া, এই যে প্রথম যে গোল্লাটা, এটার জন্য l এর মান কত? এটার জন্য l এর মান হচ্ছে 0, মানে l এর মান 0 যাদের জন্য তারা হবে গোল, আর বাকি l এর মান 1 বলো, 2 বলো, 3 বলো, যেটাই হবে এগুলো সব হবে উপবৃত্তাকার। তাহলে এই যে আরেকটা উপশক্তি স্তর আছে, এটা হচ্ছে আমাদের উপবৃত্তাকার, l এর মান 1। ঠিক আছে, তার মানে আমরা দেখলাম আমাদের 2 নাম্বার কক্ষপথ, এই 2 নাম্বার কক্ষপথের মধ্যে আবার দুইটা উপশক্তি স্তর আছে, একটার জন্য l এর মান 0 এবং আরেকটার জন্য l এর মান হচ্ছে 1। তোমার এখনো তুমি ফিল করতে পারবে না, ফিল করতে পারবা একটু পরে। আহো ভাইয়ারা, দেখো ধরো তোমার আমি বললাম, এবার আসো, ধরো তোমার আমি বললাম এবারে আমার n এর মান 3, ওকে? আমি তোমাকে বললাম আমার n এর মান হচ্ছে 3, তাহলে n এর মান যদি 3 হয়, তাহলে এবার তোমরা আমাকে বলো দেখি ভাই l এর মান কত কত হবে। n এর মান যদি 3 হয়, তাহলে এবার তোমরা আমাকে বলবা n এর মান 3 হইলে l এর মান কত কত হবে। ওকে, এটা হচ্ছে আমাদের বোরের পরমাণু মডেল, এটা হচ্ছে আমাদের সমারফিল্ডের পরমাণু মডেল। ওকে, কই ও নো ম্যান, না আসো। ওকে, ওকে, একটু ছোট করে দিই, চলো। ঠিক আছে, চলো, এই যে থাকুক, ও সরি, ঠিক আছে, দুইটি, এটা একটু মুছে দেই। কি আছে, প্রতিটি কক্ষপথে দুটি উপশক্তি স্তর আছে, যেমন 2 নং কক্ষপথে দুটি উপশক্তি স্তর। ওকে, ওকে ফাইন, আসো। তো এবার ধরো তোমার বললাম n এর মান যদি 3 হয়, এবার তোমরা বলো, উত্তর দাও দেখি, n এর মান 3 হইলে আমার l এর মান কত কত হবে। n এর মান 3 হইলে l এর মান কত কত হবে, বলো, তোমরাই বলো। যদি n এর মান 3 হয়, তাহলে আমার l এর ভ্যালু কত কত হবে? তোমরা নিজের উত্তর করো, দেখি পারো কিনা। 0 1 2, অস্থির, কত হবে? 0 1 2, তাহলে একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। তাহলে বলো তো এখন 3 নাম্বার কক্ষপথে আমি কয়টা উপশক্তি স্তর পাবো? তোমরা আমাকে বলো যে ভাই আমি 3 নাম্বার কক্ষপথে কয়টা উপশক্তি স্তর পাবো? আমাদের 3 নাম্বার কক্ষপথে আমরা 3টে উপশক্তি স্তর পাবো, তাই না? এই যে প্রথম, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এটা কি, এটা হচ্ছে আমাদের ভাইয়া নিউক্লিয়াস, নিউক্লিয়াসে পজিটিভ চার্জ থাকে, ভালো কথা। এবার আসো, এখন আমাদের কথা হচ্ছে 3 নাম্বার কক্ষপথে, তাহলে 3টা উপশক্তি স্তর, একটাতে l এর মান 0, একটাতে 1, একটাতে 2। l এর মান 0 হইলে সেটা জানি কেমন হয়, এই যে 0-র মতো দেখতে হয়, গোলাকার। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কক্ষ, প্রথমটা হচ্ছে এরকম গোলাকার হবে। তারপরের দুইটা জানি আমাদের কেমন হবে, 1 এবং 2। পরের দুইটা জানি কেমন হবে, উপবৃত্তাকার। পরের দুইটা জানি কেমন হবে ভাইয়া বলো তো, উপবৃত্তাকার। এই যে একটা হবে এরকম উপবৃত্তাকার, ওকে। তারপরেরটা দুইটা যেটা হবে, এটা কি হবে, এটা হবে আরো বেশি উপবৃত্তাকার। এটা কি হবে, আরো বেশি উপবৃত্তাকার। 3 হইলে কি হইতো, আরো বেশি উপবৃত্তাকার। এই হচ্ছে আমাদের কাহিনী, এই হচ্ছে আমাদের কাহিনী। আশা করি তোমরা সবাই বুঝে গেছো। এখন তোমরা আমাকে বলো এখানে n এর মান কত? আমরা জানি এইখানে আমাদের n এর মান হচ্ছে 3, n এর মান হচ্ছে 3। n এর মান যদি 3 হয়, তাহলে এবার তোমরা আমাকে বলো এই প্রথমটার জন্য, এটার জন্য l এর মান কত? এটার জন্য l এর মান 0, এটার জন্য l এর মান কত? এটার জন্য l এর মান 1, এটার জন্য l এর মান কত? এটার জন্য l এর মান হচ্ছে 2। ওকে, এটার জন্য l এর মান হচ্ছে 2। তো তার মানে প্রতিটা কক্ষপথের মধ্যে
অনেকগুলা কি থাকে, আরো কতগুলা উপশক্তি স্তর থাকে। কক্ষপথের সংখ্যা যত, উপশক্তি স্তরের সংখ্যা তত। যেমন n এর মান 1, এখানে দেখো উপশক্তি স্তর পাইছিও একটা। n এর মান 2, উপশক্তি স্তর পাইছি দুইটা, একটা 0 একটা 1। n এর মান 3, উপশক্তি স্তর পাইছি তিনটা, 0 1 2, 0 1 2, উপশক্তি স্তর পাইছি আমরা তিনটা। ওকে, এইবার খেয়াল করো, এখন তুমি ফিল করবা। বলো তো, তুমি যখন ইলেকট্রন বিন্যাস করছো, তুমি কিভাবে ইলেকট্রন বিন্যাস করো তোমার মনে আছে কিনা দেখো তো। 1s2 2s2 2p6, খেয়াল করো। 2 নম্বরে গিয়া তুমি sp তে ভাগ করে ফেলছো, 2s2 2p6। 3 নম্বরে গিয়ে এভাবে করো না, 3s2 3p6 3d10। মনে পড়ে কিনা খেয়াল করো তো, মনে পড়ে কিনা খেয়াল করো তো। তোমরা যখন ইলেকট্রন বিন্যাস করছো, তখন কি তুমি খেয়াল করছো 1 নম্বর কক্ষপথে তুমি সবসময় লিখতা 1s2, 2 নম্বর কক্ষপথে গিয়া তুমি লিখতা 2s2 2p6। মানে 2 নম্বরের মধ্যে তুমি খেয়াল করো, 2 নম্বরের মধ্যে তুমি কি করছো, দুইটা কক্ষপথ দুই ভাগ করে ফেলছো। এই যে s আর p, এটাকেই বলি আমরা উপশক্তি স্তর। 3 নম্বর শক্তি স্তরে গিয়ে তুমি কয়টা লিখছো, তিনটা। দেখো 3s2 3p6 3d10। 3 নম্বর শক্তি স্তরে গিয়ে কি লিখছো, 3s2 3p6 3d10। এই যে দেখো 3s2 3p6 3d10, মানে 3 নম্বরের মধ্যে 3 নম্বর শক্তি স্তরে 3টে উপশক্তি স্তর আছে। একটাকে বলা হয় s, একটাকে বলা হয় p, একটাকে বলা হয় d। এই যে শূন্য হইলে সেটাকে বলি আমরা s, এই যে 1 হলে সেইটাকে আমরা বলি p, এই যে 2 হইলে সেটাকে আমরা বলি d। যেমন 0, তাহলে এটাকে আমরা বলবো আমাদের s অরবিটাল, s উপশক্তি স্তর। l = 1 হলে বলা হয় p উপশক্তি স্তর। এই যে 0, এটাকে আমরা বলি s উপশক্তি স্তর। তাহলে l এর মান যদি 0 হয় সেটাকে বলা হয় s, l এর মান যদি 1 হয় সেটাকে বলা হয় p, l এর মান যখন 2 হবে সেটাকে আমরা কি বলবো, d, আর l এর মান যখন 3 হয় সেটাকে আমরা বলি f উপশক্তি স্তর। তো এবার এখান থেকে আমরা লিখতে পারি, এই l এর ভ্যালু 0 হলে সেটাকে আমরা বলি s, l এর ভ্যালু যখন 1 হবে সেটাকে আমরা বলি p উপশক্তি স্তর, l এর ভ্যালু যখন 2 হবে সেটাকে আমরা বলি d উপশক্তি স্তর, আর l এর ভ্যালু যখন 3 হবে সেটাকে বলা হয় f উপশক্তি স্তর। সেটাকে বলা হয় s উপশক্তি স্তর। তাহলে এইবার বুঝছো, এই যে তুমি যে একটা কক্ষপথে ইলেকট্রন বিন্যাস করার সময় এভাবে 1s2 2s2 2p6 এ ভাগ করে লিখছো, তাহলে এই spd জিনিসগুলো কি, এই spd জিনিসগুলো হচ্ছে উপশক্তি স্তর। এগুলা কি, উপশক্তি স্তর। এটার ধারণা সর্বপ্রথম কে দিছে, সমারফিল্ড দিছে। কে দিছে, সমারফিল্ড দিছে। সমারফিল্ড বলো তাহলে, যে এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা কে আবিষ্কার করছে, সমারফিল্ড আবিষ্কার করছে। সমারফিল্ড বলছে প্রথম উপশক্তি স্তরটা কেমন, গোলাকার, দ্বিতীয়টা উপবৃত্তাকার, তারপরেরটা উপবৃত্তাকার, তারপরেরটা উপবৃত্তাকার, বাকি সবগুলোই কি উপবৃত্তাকার, বাকি সবগুলো উপবৃত্তাকার। ক্লিয়ার কনসেপ্ট? ক্লিয়ার কনসেপ্ট, বুঝছেন? রিলেট করতে পারছেন? কনসেপ্টটাকে সিকোয়েন্সিয়ালি কি রিলেট করতে পারছেন, একটার সাথে আরেকটা কিভাবে আসছে, কেন আসছে, কেমনে হয়েছে? আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে, এই জিনিস তোমাদেরকে কেউ এভাবে রিলেট করে পড়াবে না, পড়াবে হয়তো সমারফিল্ড পড়াবে, ঐক্য দিবে, এটা হ্যাঁ এটার মধ্যে রিলেটের ব্যাপারটা তোমরা পাবা না। ওকে, এল এর ভ্যালু 4 হইলে কি হবে, এল এর ভ্যালু 4 হইলে জি উপশক্তি স্তর, এল এর ভ্যালু 5 হইলে এইচ উপশক্তি স্তর। পড়াবো এগুলোর সামনে, সমস্যা নাই। ওকে, সামনে পড়াবো, চিল থাকো, আপাতত যতটুক পড়াচ্ছ ওইটুকুই থাকো। তারপরে তোমার যত মনে যত প্রশ্ন আছে সবই সৈকত ভাইয়া পড়াবে, টেনশন করার কোনো দরকার নাই। ওকে, ক্লিয়ার, গুড। তাহলে আমরা মোটামুটি আমাদের সমারফিল্ড সম্পর্কে আইডিয়া পেয়ে গেছি। তাহলে এখন তুমি দেখো, এই যে বর্ণালীতে একটা রেখার জায়গায় অনেকগুলো রেখা কেন পাওয়া যায়, মোটামুটি এর একটা আইডিয়া ক্লিয়ার হয়েছে না? এখন একটা রেখার জায়গায় অনেকগুলো রেখা কেন পাওয়া যায়, কারণ কি, কারণ আমরা জানি প্রতিটা কক্ষপথের মধ্যে অনেকগুলো উপশক্তি স্তর আছে। যেহেতু অনেকগুলো উপশক্তি স্তর আছে, এখন একটা ইলেকট্রন যদি এস থেকে লাভ দেয়, যতটুকু শক্তি বিকিরণ করবে, একটা ইলেকট্রন যদি এই পি উপশক্তি স্তর এখান থেকে লাভ দেয়, তাহলে কি, তুমি চিন্তা করো, এই দেখো খেয়াল করো, ধরো এই যে বুঝাই দিই, হ্যাঁ কি দিয়ে বুঝাবো, সাদা কালার দিয়ে বুঝাই। এই যে আসো, ধরো একটা, এটা হচ্ছে আমাদের 1 নম্বর কক্ষপথ, আর এই সবুজটা হচ্ছে ধরো 2 নম্বর কক্ষপথ। এই যে একটা ইলেকট্রন এখান থেকে লাভ দিল, যে পরিমাণ শক্তি বিকিরণ করবে, একটা ইলেকট্রন এই জায়গা থেকে লাভ দিল, একই পরিমাণ শক্তি বিকিরণ করবে? অবশ্যই না, অবশ্যই না।
তাই না? তাহলে আমাদের কি হচ্ছে, যে শক্তির ডিফারেন্সটা বেশি হচ্ছে, তাহলে আমার বিকৃত শক্তির তরঙ্গ দৈর্ঘ্যটাও কি হচ্ছে, ডিফারেন্ট হচ্ছে। দ্যাটস ওয়াই ডিফারেন্ট কালারের আলো দেখা যাচ্ছে। ওকে, একটা রেখা নাপে অনেকগুলা রেখা পাওয়া যাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে কাহিনী। আমাদের সমারফিল্ডের পরমাণু মডেলটা কি বলছে, ইলেকট্রনের কক্ষপথ দুই প্রকার, একটা হচ্ছে বৃত্তাকার এবং আরেকটা হচ্ছে উপবৃত্তাকার। ইলেকট্রনের কক্ষপথ হচ্ছে দুই প্রকার, ঠিক আছে? ইলেকট্রনের কক্ষপথ হচ্ছে দুই প্রকার, কি কি? একটা হচ্ছে আমাদের বৃত্তাকার এবং আরেকটা হচ্ছে উপবৃত্তাকার। দুই ধরনের কক্ষপথ আছে, তাই না? একটা বৃত্তাকার, একটা উপবৃত্তাকার। কোনটা বৃত্তাকার? এই যে প্রতিটা কক্ষপথের মধ্যেই অনেকগুলো উপশক্তি স্তর থাকে। তো প্রথম উপশক্তি স্তর হচ্ছে বৃত্তাকার, বাকি সবগুলো হচ্ছে উপবৃত্তাকার। ওকে, ফাইন, গেল। এবার বলছে দুটি কোয়ান্টাম সংখ্যার প্রবর্তন করেন। সে কি করছে, দুইটা কোয়ান্টাম সংখ্যা, নতুন একটা কোয়ান্টাম সংখ্যার প্রবর্তন করছে, সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা কে। এটার ফার্স্ট নাম দিছিল কে, যাকে পরবর্তীতে এল দিয়ে প্রকাশ করা হয়। মানে পরবর্তীতে এটাকে এল দিয়ে প্রকাশ করা হয়েছে, শুরুতে নাম দিছিল কি কে, কিন্তু পরবর্তীতে কে বাদ দিয়ে এটা কি নামে প্রকাশ করছে, এল। ওকে, কারণ কে কেন দেয় নাই, কারণ কে দিয়ে কেমিস্ট্রিতে আরো অনেকগুলা টার্ম আছে, এই জন্য কে নামে দেয় নাই, এল নামে দিছে। যে সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করছে, যা পরবর্তীতে এল দিয়ে প্রকাশ করা হয়েছে। এবং আরেকটা নতুন কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করছে, সেটা হচ্ছে রেডিয়াল কোয়ান্টাম সংখ্যা। সেটা কি, রেডিয়াল কোয়ান্টাম সংখ্যা। এখন রেডিয়াল কোয়ান্টাম সংখ্যাকে আপাতত বোঝার দরকার নেই, ওইটা যখন আমরা নোড সম্পর্কে জানবো, নোডাল প্লেন সম্পর্কে জানবো, সামনে পড়বো এগুলা, হ্যাঁ সামনে পড়বো, তখন গিয়ে এটা তোমাদেরকে ব্যাখ্যা তোমরা বুঝতে পারবে, আপাতত দরকার নেই। মনে রাখো যে সমারফিল্ড দুই ধরনের কোয়ান্টাম সংখ্যার প্রবর্তন করছিল। একটা হচ্ছে আমাদের সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, এবং আরেকটা কোয়ান্টাম সংখ্যার নাম দিছে যেটা হচ্ছে রেডিয়াল কোয়ান্টাম সংখ্যা। তো বোরের কোয়ান্টাম সংখ্যা কি, এন। বোর বসে প্রতিটা কক্ষপথকে আমরা এন দ্বারা প্রকাশ করি, এন। আর সে বসে এন এর মধ্যে আবার দুই ধরনের কোয়ান্টাম সংখ্যা আছে, এন এর মধ্যে আবার দুই ধরনের কোয়ান্টাম সংখ্যা আছে, একটাকে বসে কে, আরেকটাকে বসে এন। এন এই যে রেডিয়াল কোয়ান্টাম সংখ্যা। তো তাহলে কি, বোরের একটা কক্ষপথের মধ্যে অনেকগুলা কক্ষপথ আছে, তো তার এই যে কে এবং এন আর, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, এন ইকুয়াল টু, এটা আপাতত না বুঝলেও হবে, বুঝছো, প্যারা নিও না। এন ইকুয়াল টু হচ্ছে এল প্লাস সহকারী কোয়ান্টাম সংখ্যা প্লাস রেডিয়াল কোয়ান্টাম সংখ্যা। মানে একটা কক্ষপথের মধ্যেই আবার দুইটা সে কোয়ান্টাম সংখ্যার আবিষ্কার করছে। তো এটা ভাবে লেখে, অত আপাতত বোঝার দরকার নেই, জাস্ট মানে সে যেহেতু বিবৃতিটা দিছে, বিবৃতিটা দেখে রাখো, কারণ এগুলো নিয়ে সামনে আলোচনা করব আমরা যখন কোয়ান্টাম সংখ্যা পড়বো। ঠিক আছে, আমরা যখন কোয়ান্টাম সংখ্যা পড়বো তখন হচ্ছে আমরা এগুলোর আসল ফিলটা বুঝতে পারবো। ওকে, আসল। এখন বলছে মুখ্য শক্তি স্তরে একাধিক উপশক্তি স্তরের ধারণা পাওয়া যায়। ট্রু, তোমরা জানো, মানে মুখ্য মানে প্রধান শক্তি স্তরে একাধিক উপশক্তি স্তর যে আছে, এটা ধারণা সে দিছে। একাধিক উপশক্তি স্তর থাকার কারণে বর্ণালীতে একাধিক সূক্ষ্মরেখার সৃষ্টি ব্যাখ্যা করা যায়। একাধিক উপশক্তি স্তর থাকার কারণে বর্ণালীতে একাধিক সূক্ষ্ম রেখা কেন পাওয়া যায় সেটার ব্যাখ্যা পাওয়া যায়। ওকে, এবং বলছে উপশক্তি স্তরের শিল্ডিং ইফেক্ট সম্পর্কে ধারণা পাওয়া যায়। এখন এই শিল্ডিং ইফেক্ট কি, এটা নিয়ে আমরা একটু লিখে রাখো, এটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্মতে পড়বো। কোথায় পড়বো শিল্ডিং ইফেক্ট, একটু লিখে রাখো। আমি আলাদা, যদি তোমরা আমার আর্কাইভ ক্লাস দেখো, আর্কাইভ ক্লাসের মধ্যে আমি আলাদা করে শিল্ডিং ইফেক্টের উপরে একটা ক্লাসই নিছি, দেখো তোমরা গিয়ে মৌলের পর্যায়বৃত্ত ধর্মে আলাদা করে শিল্ডিং ইফেক্টের একটা ক্লাসে নিয়েছি, তো এখন শেখার দরকার নাই। এটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্মেতে গিয়ে শিখবো, একটা পুরো ক্লাস আছে শিল্ডিং ইফেক্ট সম্পর্কে। পর্যায়বৃত্ত ধর্ম, ওকে, মানে 3 নাম্বার অধ্যায়। আমরা আমাদের 3 নাম্বার অধ্যায়ের মধ্যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম যে অধ্যায়টা আছে, সেইখানে আমরা আসলে শিল্ডিং ইফেক্ট নিয়ে আলাদা করে আলোচনা করি, এবং এই যে এগুলো নিয়েও সেখানে ব্যাখ্যা করা আছে। শিল্ডিং ইফেক্টের অর্ডার হচ্ছে এস পি ডি এফ, মানে এস এর শিল্ডিং ইফেক্ট পি এর থেকে বেশি, পি এর শিল্ডিং ইফেক্ট ডি এর থেকে বেশি, ডি এর শিল্ডিং ইফেক্ট এফ এর থেকে বেশি। এখন শিল্ডিং ইফেক্ট আমি তোমাদেরকে একটু সহজ ভাষায় বুঝাই দিই। ওকে, যেহেতু এটা ডিরেক্টলি আমরা পর্যায়বৃত্ত ধর্মে আলাদা করে একটা আলাদা ক্লাসেই পড়াবো, তো দ্যাটস ওয়াই এটা এখানে আমি এত ডিসক্রাইব করলাম না। আমি তোমাদেরকে জাস্ট খালি একটু বলি শিল্ডিং ইফেক্ট মানে কি। শিল্ডিং ইফেক্ট মানে হচ্ছে বাধা দেওয়া, শিল্ড করা। শিল্ডিং ইফেক্ট মানে হচ্ছে শিল্ড করা, মানে বাধা দেওয়া, মানে কি করা, বাধা দেওয়া। হ্যাঁ, তুমি যদি আমাকে বাধা দাও, তার মানে তুমি ধরো আমি দৌড়ে যাইতেছি, তুমি মাঝখানে আবার বাধা দিয়ে দিলা, তার মানে তুমি হচ্ছে আমার জন্য শিল্ড।
ঠিক আছে, অথবা মনে করো আমার কেউ গুলি করতেছে, তুমি আমার মাঝে দাঁড়ায় গেলা, বুক বুক পাতায় দাঁড়ায় গেলা, তাহলে তুমি হচ্ছে আমার শিল্ড। শিল্ড মানে হচ্ছে এই যে যাকে বলো মানে বাধা দেওয়া, মানে এই বুলেটটাকে আমার কাছে আসতে বাধা দিচ্ছ তুমি, এটা হচ্ছে শিল্ড। তো ইলেকট্রন তো কক্ষপথে থাকে, চিন্তা করো জাস্ট, ইলেকট্রন কক্ষপথে থাকে, নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জ থাকে, তাহলে পজিটিভ চার্জ কি ইলেকট্রনের আকর্ষণ করে, তাই না? পজিটিভ চার্জ কি ইলেকট্রনের আকর্ষণ করে, তাহলে ইলেকট্রন কি এই পজিটিভ চার্জের আকর্ষণে কেন্দ্রের দিকে চলে আসার কথা, কিন্তু ইলেকট্রন আসে না। কেন আসে না জানো? কারণ মাঝে যেই কক্ষপথগুলো আছে, এই মাঝে যে ইলেকট্রনগুলো আছে, যেমন ধরো 3 নাম্বার কক্ষপথ, মনে করো সোডিয়াম পরমাণু, মনে করো সোডিয়াম পরমাণু, ওকে, এখানে নিউক্লিয়াস, এটা 1 নাম্বার কক্ষপথে 2টা ইলেকট্রন আছে। 2 নাম্বার কক্ষপথে আমরা জানি এই যে সোডিয়ামে 2 নাম্বার কক্ষপথে এরকম 8টা ইলেকট্রন আছে, তাই না? আর 3 নাম্বার কক্ষপথে আমরা জানি 1টা ইলেকট্রন আছে। এই যে ইলেকট্রনটা, এই শেষ কক্ষপথের যে ইলেকট্রন, এই ইলেকট্রনটাকে নিউক্লিয়াস অবশ্যই নিজের দিকে টানতেছে, মানে যেহেতু নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভকে পজিটিভ টানবে অবভিয়াসলি। তো এই শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতিও নিউক্লিয়াসের একটা আকর্ষণ থাকে। যখন এই শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াস টানাটানি করতেছে, নিউক্লিয়াসের দিকে ইলেকট্রন ছুঁইতে আসতে চাচ্ছে, তো ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, তো এই মাঝখানের যে ইলেকট্রনগুলো আছে এরা কি ওরা আদর করবে? ইলেকট্রন কি নেগেটিভ চার্জ, ওরা কি চার্জ? নেগেটিভ চার্জ। নেগেটিভ নেগেটিভ পরস্পরে কি করে? আকর্ষণ করে না বিকর্ষণ করে? নেগেটিভ নেগেটিভ পরস্পরে বিকর্ষণ করে। কি করে? বিকর্ষণ করে। তো নিউক্লিয়াস শেষ কক্ষপথের ইলেকট্রনের টাইনে নিজের দিকে আনতে চাচ্ছে, কিন্তু এই মাঝের ইলেকট্রনগুলা তাকে কি করছে? বাধা দিচ্ছে, ওই ইলেকট্রন রাস্তায় দিতে না, কই বেটা আমরা যাইতে পারতাছি না, তুই আবি না, পরে বিকর্ষণ করে সরাই দিতেছে। এই যে ভেতরের কক্ষপথের ইলেকট্রনগুলোর বাইরের কক্ষপথের ইলেকট্রনকে বিকর্ষণ করার যে প্রবণতা, এটা কি বলা হয়? শিল্ডিং ইফেক্ট। যদিও ওগুলো ডিটেল আলোচনা করবো ইনশাল্লাহ, ওই পর্যায়বৃত্ত ধর্মের ক্লাসে তোমরা পেয়ে যাবা, আর্কাইভ ক্লাসেও পেয়ে যাবা, কিন্তু জাস্ট বেসিক কনসেপ্টটা হচ্ছে যে শিল্ডিং ইফেক্ট মানে কি, যে শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি ভেতরের কক্ষপথের ইলেকট্রনের যে বিকর্ষণ করার যে প্রবণতা, সেটাকেই বলা হয় শিল্ডিং ইফেক্ট। একদম সহজ ভাষায় বুঝাইলাম। তো কে বেশি এরকম বিকর্ষণ করে? এস অরবিটাল, এস উপশক্তি স্তর, তারপরে কে? পি উপশক্তি স্তর, তারপরে কে? ডি উপশক্তি স্তর, তারপরে কে? এফ উপশক্তি স্তর। তো এটা এমসিকিউতে আসে, এই শিল্ডিং ইফেক্টের অর্ডারটা, মানে ভিভিআই ফর এমসিকিউ, ভিভিআই ফর এমসিকিউ, ওকে, এটা হচ্ছে আমাদের এমসিকিউতে আসে। ফাইন, আশা করি সবাই বুঝছো, ওকে, মোটামুটি শিল্ডিং ইফেক্টের কনসেপ্টটা বুঝছো। ওকে ফাইন, চলো। তো এই গেল হচ্ছে আমাদের কাহিনী। আমরা মোটামুটি সমারফিল্ডের পরমাণু মডেল সম্পর্কে একটু ধারণা নিলাম, যে সমারফিল্ড আসলে আমাদের 2 ধরনের উপশক্তি স্তরের ধারণা দিচ্ছে, একটা বৃত্তাকার উপবৃত্তাকার, 2টা কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করছে। সেই কোয়ান্টাম সংখ্যা, প্রথম কোয়ান্টাম সংখ্যাটার নাম দিচ্ছে এল, সহকারী কোয়ান্টাম সংখ্যা, হ্যাঁ, আর একটা দিচ্ছে রেডিয়াল কোয়ান্টাম সংখ্যা। আর এরপরে সে একাধিক উপশক্তি স্তর পাওয়ার ধারণা দিচ্ছে, বর্ণালীতে একাধিক রেখা কেন পাওয়া যায় এটারও ধারণা দিচ্ছে, শিল্ডিং ইফেক্ট সম্পর্কে ধারণা দিচ্ছে। এখন বোরস এই সমারফিল্ডের পরমাণু মডেলেরও কিছু ত্রুটি আছে এবং এই ত্রুটিকে পরবর্তীতে কারেকশন কে করছে? এটাকে পরবর্তীতে কারেকশন করছে আমাদের ডি ব্রগলি। তারপরে এটাকে আবার কারেকশন কে করছে? সেটাকে কারেকশন করছে সোডিঞ্জার। তো সামনেই আসতেছি, ডি ব্রগলি সোডিঞ্জারের সামনের দিকে যাব। সমারফিল্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা বা ত্রুটি কি? বলছে হাইড্রোজেন পরমাণু বর্ণালীতে একাধিক সূক্ষ্মরেখার সৃষ্টি ব্যাখ্যা পাওয়া গেলেও কয়টি রেখা পাওয়া যাবে সে সম্পর্কে ধারণা পাওয়া যায় না। এখান থেকে বুঝছি যে আমি, হ্যাঁ, যে সূক্ষ্ম সূক্ষ্ম রেখা পাওয়া যাবে, মানে যেহেতু উপশক্তি স্তর আছে, সূক্ষ্ম সূক্ষ্ম রেখা পাওয়া যাবে, বাট কয়টা রেখা পাবো সেই সম্পর্কে ধারণা পাওয়া যায় না। একাধিক ইলেকট্রন যুক্ত পরমাণুর ক্ষেত্রে এই তথ্য প্রযোজ্য না, যেমন সোডিয়াম পটাশিয়ামের বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। হ্যাঁ, হাইড্রোজেনই পারে, সমারফিল্ডও শুধুমাত্র হাইড্রোজেনই পারে, এই জন্য এটার নামও হচ্ছে বোর সমারফিল্ডের পরমাণু মডেল। জিম্যান প্রভাব, স্টার্কের প্রভাব ব্যাখ্যা করা যায় না, তার মানে জিম্যান প্রভাব, স্টার্কের প্রভাব এও ব্যাখ্যা করতে পারে না। তো এই হচ্ছে সমারফিল্ডের ত্রুটি। তোমাদেরকে সমারফিল্ডের পরমাণু মডেলটা কেন পড়াইলাম শুনো। এটা যে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট না, পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বোরের পরমাণু মডেল, তারপরে হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, ঠিক আছে? কিন্তু সমারফিল্ডের পরমাণু মডেল তোমার বোর্ডের জন্য অত বেশি যে ইম্পর্টেন্ট এরকম না, তবে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, ওকে। এবং এখান থেকে এমসিকিউ আসে, বেশ কিছু এমসিকিউ আসে, এবং এখান থেকে কোয়ান্টাম সংখ্যার একটা ভালো ধারণা পাওয়া যায়। আমি যখন তোমাদেরকে কোয়ান্টাম সংখ্যা পড়াবো তখন তোমরা রিলেট করতে পারবা জিনিসগুলো,
ঠিক আছে, এই জন্য প্রতিটা জিনিস বইয়ের প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটা ছোট ছোট জিনিসও আমরা পড়ার চেষ্টা করব, যেন বই খুলে জীবনে কোনোদিন বই পড়ার সময় যেন তোমার মনে না হয় এই জিনিসটা আমি পড়ি নাই। তোমাকে কিন্তু এখনো ভাইয়া বই পড়তে মানা করছি, এখনো বই পড়বা না, বই এখনো পড়ার দরকার নেই। আরো 2টা ক্লাস যাওয়ার পরে তখন আমি তোমাকে বলবো এবার তুমি বই পড়ো, আরো 2টা ক্লাস যাওয়ার পরে, ঠিক আছে, নট নাও। আরো 2টা ক্লাস যাবে, 2টা ক্লাস শেষ হবে, তারপরে তোমাকে আমি বলবো এখন তুমি বইটা খুলে এবার তুমি বইটা পড়ো, ঠিক আছে, বুঝতে পারছো? সো তখন গিয়ে তুমি বই পড়বা, এখন আপাতত বই পড়ার কোনো দরকার নেই। এবং তখন তুমি যখন আমার নোটটা আগে রিভিশন দিবা, আমার নোট রিভিশন দিয়ে যখন তুমি বই পড়তে যাবা, এমন কোনো বইয়ের কিছু পাবা না যেটা তোমার কাছে যেটা তোমার কাছে মনে হবে আননোন বা তুমি বুঝো না বা তুমি পারতেছো না, সবকিছু তুমি ইনশাল্লাহ পারবা। ওকে, চলো। তো এই হচ্ছে সামারফিল্ডের পরমাণু মডেল সম্পর্কে গেল। তাহলে আমরা মোটামুটি আমাদের যে 4টা পরমাণু মডেল নিয়ে টিল নাও আলোচনা করছি, আমরা এখন পর্যন্ত 4টা পরমাণু মডেল নিয়ে আলোচনা করছি। ওকে, প্রথম পরমাণু মডেলটা কি ছিল আমাদের? ওই যে পাম্প-পুডিং মডেল, থমসনের পাম্প-পুডিং মডেল। ওকে, থমসনের পাম্প-পুডিং মডেল, এটা ছিল আমাদের প্রথম। সে বলছিল যে পরমাণুটা ওইগুলো এরম এরম হইলো আমাদের পুডিং এর মতো, কিসমিসের মতো, মানে এই পুডিং এর মধ্যে যেমন কিসমিস চারপাশে ছড়ায় থাকে, এরকম ভাবে ইলেকট্রন নাকি চারপাশে ছড়ায় আছে, বিভিন্ন দিকে ছড়ায় আছে। আর আমাদের পুরা পুডিং এর যে ডোরা আছে, এই ডোরা হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত থাকবো, যতগুলা ইলেকট্রন ততগুলা পজিটিভ চার্জ এর মধ্যে থাকবে। এটা হচ্ছে আমাদের পাম্প পুডিং মডেলটা, তোমরা আগেও দেখছো, এগুলো না পড়াই এখন আর। এবার হচ্ছে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ড কি বলছে যে মানে একটা পরমাণুর সমস্ত ভর এবং চার্জ তার কেন্দ্রে অবস্থিত, এবং সে বলছে এই কেন্দ্রকে কতগুলো বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সবসময় প্রদক্ষিণ করে। এই কেন্দ্রকে কতগুলো বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সবসময় প্রদক্ষিণ করে, তাই না করে। এটা কে বলছে? কার মতো? সৌরজগতের মতো, সৌরজগতের গ্রহগুলোর মতো। ওকে, তো এই যে সৌরজগতের গ্রহগুলোর মতো, এই কথাটা তোমার কে বলছে খেয়াল করো। এটা বলছে আমাদের রাদারফোর্ড। কে বলছে? রাদারফোর্ড বলছে। এই হচ্ছে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল। ওকে, এই হচ্ছে আপনাদের রাদারফোর্ডের পরমাণু মডেল। একটা কেন্দ্র থাকবে, এই কেন্দ্রের চারপাশে এখানে কি থাকবে? ইলেকট্রন থাকবে। ইলেকট্রনগুলা এরকম কতগুলা বৃত্তাকার কক্ষপথে থেকে সৌরজগতের গ্রহগুলোর মতো করে নিউক্লিয়াসকে কি করবে? প্রদক্ষিণ করবে। তো এর কিছু ত্রুটি ছিল, পরবর্তীতে এটাকে কারেকশন করছে কে? এটাকে কারেকশন করছে আমাদের বোর বলছে যে না, এরকম একটা নিউক্লিয়াস থাকবো, এই নিউক্লিয়াসের চারপাশে কে থাকবে? আমাদের কক্ষপথ থাকবে। এই নিউক্লিয়াসের চারপাশে কতগুলো নির্দিষ্ট ফিক্সড কক্ষপথ থাকবে। ওকে, এরকম ফিক্সড কতগুলো কক্ষপথ থাকবে। প্রতিটা কক্ষপথের নাম দিছে কি? এগুলোকে বলছে প্রধান শক্তি স্তর, এবং এগুলোর জন্য একটা কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করে দিছে। ওকে, ফাইন। মোটামুটি সবগুলা দেখ পরমাণু মডেল, তুই কিন্তু চিত্রগুলো পারস, তোরা অনেকেই চিত্রগুলো ঘুরায় ফেলাস, এই জন্য আমি এঁকে দিচ্ছি। এরপর সমারফিল্ডেরটা কেমন? সমারফিল্ডেরটা বলছে এই যে এরকম। 10 মিনিট। ওকে, সে বলছে যে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এবং প্রতিটা নিউক্লিয়াসের মধ্যে, মানে প্রতিটা কক্ষপথের মধ্যে আবার কতগুলো নির্দিষ্ট কক্ষপথ হবে। তো প্রথম কক্ষপথের মধ্যে কোনো উপশক্তি স্তর নাই, একটা উপশক্তি স্তর। সে বলছে দ্বিতীয় উপশক্তি স্তরের মধ্যে, দ্বিতীয় কক্ষপথের মধ্যে 2টা উপশক্তি স্তর থাকবে। এটা হচ্ছে একটা উপশক্তি স্তর, এবং এই যে দেখো আরেকটা উপশক্তি স্তর থাকবে, যেটা কেমন? আরেকটা উপশক্তি স্তর থাকবে যেটা কেমন? যেটা হচ্ছে আমাদের উপবৃত্তাকার। এটা হচ্ছে আমাদের 2 নাম্বারটা, এবং আরেকটা কেমন থাকবে? উপবৃত্তাকার। এই যে আরেকটা হচ্ছে আমাদের উপবৃত্তাকার। ওকে, ফাইন। এটা হলো আমাদের 2 নাম্বার কক্ষপথ। 3 নাম্বারটার ক্ষেত্রে গিয়ে বলছে 3 নাম্বারের মধ্যে আমার কি থাকবে? 3টা কক্ষপথ থাকবে। 3 নাম্বারের মধ্যে কি থাকবো? 3টে উপশক্তি স্তর থাকবো। এটা হচ্ছে আমাদের একটা উপশক্তি স্তর, এই যে দেখো, এই যে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা উপশক্তি স্তর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার উপশক্তি স্তর। 3 নাম্বার, এই যে প্রধান উপশক্তি স্তর হলো 3 নাম্বার, গেল একটা, প্রথমটা। এরপরে বলছে কি এটার মধ্যে আরো 2টা আছে, মানে মোট 3টা। সেগুলা কেমন? উপবৃত্তাকার। এই যে
সেগুলো কেমন? উপবৃত্তাকার। এই যে দেখো, এটা একটা উপবৃত্তাকার কক্ষপথ। ওকে, এই যে এটা একটা উপবৃত্তাকার কক্ষপথ আমাদের, একটু এইভাবে দেই, বড় করে দেই। এই দেখো, এটা একটা উপবৃত্তাকার, এবং আরেকটা আছে উপবৃত্তাকার। সেটা কেমন? সেটা হচ্ছে এই যে এরকম, এটা আরো বেশি উপবৃত্তাকার। মানে যত নাম্বার বাড়তে থাকবে এটা তত বেশি উপবৃত্তাকার হইতে থাকবে। এই হচ্ছে আমাদের সমারফিল্ডেরটা, এটা হচ্ছে আমাদের সমারফিল্ডেরটা, বুঝছো? এই হচ্ছে আমাদের সমারফিল্ডের অ্যাটমিক মডেল। গুড। একজন বলছে ভাই জিমেন প্রভাব, প্রভাব কি? এটা পড়াইছি আগের ক্লাসটা কইরো, তাইলে বুঝতে পারবা। হ্যাঁ, বোরের পরমাণু মডেলের ক্লাসটা কইরো, তাইলে বুঝতে পারবা। এবং জিমেন প্রভাব কি, স্টার্কের প্রভাব কি, এগুলো হালকা ধারণা দিছি। এগুলা ডিটেল ব্যাখ্যা আছে, দেখবা বর্ণালীর আর্কাইভ ক্লাসে। বর্ণালী গত বছর আমি পড়াইছিলাম, সেখানে আর্কাইভ ক্লাসে দেখবা একদম ডিটেইলে ব্যাখ্যা করে দিচ্ছে জিমেন প্রভাব কি, স্টার্কের প্রভাব কি। ওকে, তো এটা হচ্ছে আমাদের মোটামুটি 4টা পরমাণু মডেল সম্পর্কে আমরা জানছি এতক্ষণ পর্যন্ত। এই 4টা পরমাণু মডেল নিয়ে জানলাম। এখন বলো তো যে কোনটা কত সালে হয়েছে, বলো তো দেখি, তোমাদের মনে আছে কিনা? থমসনের পরমাণু মডেল কত সালে? বোরের পরমাণু মডেল কত সালে? বোর কত? 1911 নাকি? না, বোর হচ্ছে 1913। রাদারফোর্ড কত? রাদারফোর্ড হচ্ছে 1911। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা কত সালে হয়েছিল? 1909 সালে। আর পরমাণু মডেল দিছে কত সালে? 1911 সালে। বোর সমারফিল্ড কত? বোর সমারফিল্ড হচ্ছে 1913 থেকে 1916, মেইনলি হচ্ছে 16, মানে 16তে গিয়ে একদম প্রপার একটা সে দিছে। থমসনেরটা কত সালে? থমসনেরটা কত সালে বলো? বলো, থমসনের অ্যাটমিক মডেলের সাল কত? সবাই বলো। আমাদের থমসনের কত সালে? (1897) আচ্ছা, গুড। 1897। শোনো, 1897তে হচ্ছে ক্যাথোড রে এক্সপেরিমেন্টটা করছিল, ইলেকট্রন আবিষ্কার করছিল। এবং থমসনের পরমাণু মডেলটা বেসিক্যালি আসছে, এটা আসছে হচ্ছে তোমার 1904। একটু মনে রেখো, মানে 1800 ধরে 1800 থমসনের পরমাণু মডেলটা দিছিল 1904 সালে, বাট ক্যাথোড রে টেস্টটা করছিল 1897 সালে, এবং সেখান থেকে ইলেকট্রন আবিষ্কার করছিল। 1897তে, ঠিক আছে? ইলেকট্রন আবিষ্কার করছে 1897তে, এবং 1897তে আর হচ্ছে তোমার পরমাণু মডেলটা দিচ্ছে 1904 সালে। যেমন আলফা কণা বিচ্ছুরণ টেস্টটা করছিল 1909 সালে, পরমাণুর মডেলটা দিছিল 1911 সালে। ঠিক আছে, ওকে, ফাইন। চলো, 1897, হ্যাঁ 1897 দিলে হবে। তো এখনো দেখো, এই যে এতক্ষণ পর্যন্ত তুমি যেগুলো পড়ছো, এখনো কিন্তু কোথাও নিউট্রন আবিষ্কার হয় নাই। নিউট্রন আবিষ্কার হয় নাই। ইভেন এইগুলোর যে আরো দুইটা বেটার ভার্সন আছে, ডি ব্রগলির তরঙ্গ সমীকরণ, তারপরে হচ্ছে আমাদের সোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ, এগুলো যখন তোমার দিছে, তখনও নিউট্রন আবিষ্কার হয়নি। তো ওগুলো নিয়ে আলাদা করে আলোচনা করব। তো তারপর মধ্যে আমরা একটা নিউট্রনের আবিষ্কারের হিস্ট্রিটা পড়ে ফেলি, যে নিউট্রন কিভাবে আবিষ্কার করা হয়েছিল। ওকে, তো দেখো কনসেপ্টটা বুঝো। এই যে এতক্ষণ বোরের পরমাণু মডেলে এখনো কেন্দ্রের মধ্যে কে আছে? পজিটিভ চার্জ। এবং সে কি বলছে? পজিটিভ চার্জের নাম কি? প্রোটন। তাদের ধারণা এখনো কেন্দ্রের মধ্যে শুধু পজিটিভ চার্জই আছে, আর কেউ নাই। পজিটিভ চার্জ ছাড়া কেউ নাই, এবং নাম দিছে কি? প্রোটন। এই যে রাদারফোর্ডের কেন্দ্রে কি ছিল? প্রোটন। নিউট্রন নামক যে একটা জিনিস আছে, এটার এখনো অস্তিত্ব তারা খুঁজে পায় নাই। এরপরে আসো সমারফিল্ডের পরমাণু মডেলের কেন্দ্রে কে আছে? প্রোটন। সমারফিল্ডও কিন্তু তোমার নিউট্রন আবিষ্কার করে যাইতে পারে নাই, নিউট্রন সম্পর্কে তার ধারণা নাই এখনো। তাদের মেইন কনসার্ন কিন্তু বাইরে ইলেকট্রন কেমনে ঘুরে তা নিয়ে। কেন্দ্রের মধ্যে কে আছে এইটা নিয়ে কিন্তু তাদের ধারণা নাই। তাদের ধারণা একটাই, কেন্দ্রের মধ্যে সমস্ত ভর আছে, কেন্দ্রের মধ্যে পজিটিভ চার্জ আছে। রাদারফোর্ডের কাছ থেকে যে কনসেপ্টটা পাইছে ওইটার উপরেই কাম করতেছে। তাকেও ধারণা আছে বাইরে ইলেকট্রন কেমনে ঘুরে, ইলেকট্রন বাইরে কেমনে ঘুরতেছে, এইটা নিয়েই সবাই কাজ করছে। ইভেন ডি ব্রগলিও তাই করছে 1924 সালে, এবং সোডিঞ্জারও তাই করছে 1926 সালে। ঠিক আছে, শুধু ইলেকট্রন কেমনে ঘুরে সেটা নিয়ে আছে। কেন্দ্রের মধ্যে যে নিউট্রন আছে এইটা নিয়ে কারোর মধ্যে কোনো টেনশন, কোনো বিগার কিছু ছিল না, আনটিল অর আনলেস
1932 সালে জেমস চ্যাডউইক নামক একজন বিজ্ঞানী, তিনি সর্বপ্রথম এই নিউটন আবিষ্কার করছেন। কত সালে? 1932 সালে। অথচ ডি ব্রগলির তরঙ্গ সমীকরণ দিছে 1924 সালে, এবং শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ এর পরবর্তী যেই দুইটা আমরা পড়ব সেটা হচ্ছে 1926 সালে। তাহলে দেখো 1926 সালে আরো দুইটা পরমাণু মডেল চলে আসছে, অথচ নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন আছে এইটা কিন্তু তখনও কেউ জানে না। তো 1932 সালে সর্বপ্রথম তোমার হচ্ছে জেমস চ্যাডউইক কি করছে? নিউট্রন আবিষ্কার করছে। বুঝলা? এর আগ পর্যন্ত এখনো কিন্তু নিউট্রন জানি না, এগুলা কিন্তু কেন্দ্রের মধ্যে নিউট্রন নাই। এক কথা অনুযায়ী কেন্দ্রের মধ্যে এখনো কি আছে? প্রোটন আছে। তো সর্বপ্রথম এই যে চ্যাডউইক, উনি চিন্তা করে দেখলো যে আচ্ছা, নিউট্রন একটা পরমাণুর কেন্দ্রে যদি শুধু পজিটিভ চার্জ থাকে, তাহলে তো পজিটিভকে বিকর্ষণ করে বের হয়ে যাওয়ার কথা, তাই না? পজিটিভকে তো বিকর্ষণ করে। এখন আমি বলছি পরমাণুর সকল পজিটিভ চার্জ, মানে আমরা তো জানি একটা পরমাণুতে পারমাণবিক সংখ্যা যা, প্রোটনের সংখ্যাও তা। আমরা এটাও পড়ে আসছি, বোর বলছিল রাদারফোর্ড বলছিল যতগুলা প্রোটন সংখ্যা থাকবে ততগুলাই পজিটিভ চার্জ থাকবে, মানে যতটা পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক প্রোটন বা সমান সংখ্যক পজিটিভ চার্জ কেন্দ্রের মধ্যে থাকবে। ধরো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তার মানে সোডিয়ামের কেন্দ্রে অবশ্যই 11টা কি আছে? প্রোটন আছে, পজিটিভ চার্জ আছে। এখন এই 11টা পজিটিভ চার্জ ছোট্ট একটা জায়গার মধ্যে একসাথে বৈশা আছে, একজন আরেকজনের বিকর্ষণ করতেছে না, ব্যাপারটা কেমন না? এটা তো বিকর্ষণ করার কথা। তো সর্বপ্রথম ওইখান থেকেই তাদের মধ্যে একটা কনসেপ্ট আসছে যে তাইলে নিশ্চয়ই নিউক্লিয়াসের মধ্যে অন্য কিছু একটা আছে, যার কারণে পজিটিভ চার্জগুলা পরস্পরকে বিকর্ষণ করে বের হয়ে যাচ্ছে না। ওকে, তাহলে চ্যাডউইকের প্রথম কনসেপ্টটা কি ছিল? যে নিশ্চয়ই নিউক্লিয়াসের মধ্যে কোনো না কোনো পজিটিভ চার্জ, কোনো না কোনো কিছু একটা আছে যেটা এই পজিটিভ চার্জগুলোকে বের হইতে দিচ্ছে না, পজিটিভ চার্জগুলোকে আটকায় রাখতেছে। ওকে, তো এটা হলো প্রথম কথা, নিশ্চয়ই কিছু না কিছু আছে। প্রথম জিনিসটা হচ্ছে যে অবশ্যই কেন্দ্রে কোনো না কোনো অবশ্যই কেন্দ্রে কিছু একটা আছে, যার কারণে পজিটিভ চার্জগুলো বিকর্ষণ করে বিক্ষিপ্ত হচ্ছে না, বিকর্ষণ করে চারদিকে ছড়িয়ে পড়ছে না, চারদিকে কি পড়ছে না? ছড়িয়ে পড়ছে না। অবশ্যই কিছু না কিছু আছে যার কারণে এরা চারদিকে ছড়িয়ে পড়তেছে না। ওকে, অবশ্যই কেন্দ্রে কিছু না কিছু একটা আছে, যে কোনো না কোনো অবশ্যই কেন্দ্রে কিছু একটা আছে যার কারণে পজিটিভ চার্জগুলো বিকর্ষণ করে চারদিকে ছড়িয়ে পড়ছে না। এটা হলো প্রথম কথা, তার প্রথম চিন্তা ভাবনা হলো এটা, যে প্রথম এরকম কিছু একটা চিন্তা করছিল সে, যে নিশ্চয়ই কেন্দ্রের মধ্যে কিছু একটা আছে যার কারণে পজিটিভ চার্জগুলো একজন আরেকজনের বিকর্ষণ করে চারদিকে ছড়িয়ে পড়তেছে না। ওকে, আচ্ছা, সেকেন্ড তার মধ্যে তারা যেই কনসেপ্টটা সেটা হচ্ছে যে একটা হাইড্রোজেন, দেখো তুমি এখন পর্যন্ত কি জানো কেন্দ্রের মধ্যে কি আছে? এখন পর্যন্ত তুমি কি জানো? কেন্দ্রের মধ্যে প্রোটন আছে। এখন পর্যন্ত তুমি জানো কেন্দ্রের মধ্যে শুধুমাত্র প্রোটন আছে। এখন তুমি আমাকে বলো তো দেখি, যে একটা হাইড্রোজেন পরমাণু, দেখো তো হাইড্রোজেনে, একটা হাইড্রোজেন পরমাণুতে প্রোটন কয়টা আছে? প্রোটন আছে একটা। তাহলে হাইড্রোজেনের ভর কত? দেখো ভর কত আমরা সবাই জানি 1 AMU। একটা প্রোটনের ভরকে কি আমরা 1 AMU দ্বারা প্রকাশ করছিলাম না? AMU অ্যাটমিক মাস ইউনিট, তোমাদেরকে পড়াইছি, আলাদা একটা ক্লাসই নিছি, অ্যাটমিক মাস ইউনিটের উপর আলাদা একটা ক্লাসই নিছি। একটা পরমাণুর ভর
আর 1 মোল পরমাণুর ভর পড়াইছি কিন্তু এগুলো তোমাদের। ওকে ফাইন, আসো। তো এটা হচ্ছে একটা প্রোটনের মানে প্রোটন, হাইড্রোজেনের একটা প্রোটনের ভর হচ্ছে 1 amu ধরে নিতে পারি আমরা। আচ্ছা এখন তুমি খেয়াল করো, তাহলে এবার তুমি বলো তো দেখি হিলিয়ামে প্রোটন কয়টা আছে? হিলিয়ামে প্রোটন কয়টা আছে তোমরা বলো। একটা হিলিয়ামে প্রোটন কয়টা আছে? আমরা জানি হিলিয়ামে প্রোটন আছে 2টা। তাহলে হিলিয়ামের ভর কত? হিলিয়ামের ভর কত? যেহেতু 2টা প্রোটন আছে তাহলে অবশ্যই 2mu হওয়ার কথা, 2mu হওয়ার কথা, তাই না? তাই তো হওয়ার কথা। কিন্তু যখন আমরা অ্যাকচুয়ালি একটা দাঁড়িপাল্লা যন্ত্রের মধ্যে, মনে করো এটা আমাদের একটা দাঁড়িপাল্লা মেশিন, ওকে, একটা দাঁড়িপাল্লার মধ্যে মনে করো এখানে একটা পাত্র আছে, এখানে একটা পাত্র আছে। আমি যখন একটা দাঁড়িপাল্লার মধ্যে আমি দেখলাম, আমি এখানে কি করলাম, এই দাঁড়িপাল্লার মধ্যে ধরো এই যে এরকম ভাবে দিই, 1 মিনিট, এই যে নাও একটা দাঁড়িপাল্লা নিলাম। এই দাঁড়িপাল্লার মধ্যে আমি কি করলাম, এক পাশে রাখলাম আমার হাইড্রোজেন, এক পাশে রাখলাম আমি আমার হিলিয়াম। এখন এই দুইটার মধ্যে এক পাশে রাখছি 2টা হাইড্রোজেন। কয়টা হাইড্রোজেন রাখছি দেখো তো? 2টা হাইড্রোজেন রাখছি। এই একটা হাইড্রোজেন, ওকে, দাঁড়াও, এই যে দেখো আমি এক পাশে রাখছি 2টা হাইড্রোজেন। এই দেখো এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, দেখো 2টা হাইড্রোজেন রাখছি এক পাশে। তো যেহেতু একটা হাইড্রোজেনের মধ্যে আমরা তো জানি নিউক্লিয়াসের মধ্যে কেবল প্রোটনই আছে, আমরা তো এতক্ষণ পর্যন্ত এটাই জানি। তাহলে একটা প্রোটনের ভর তো 1 amu, তাহলে হিলিয়ামের মধ্যে কি 2টা প্রোটন আছে, তাহলে হিলিয়ামের ভর কত? 2 amu। তাহলে কি 2টা হাইড্রোজেন যদি রাখি, আমি যদি 2টা হাইড্রোজেন রাখি আর এখানে যদি আমি একটা হিলিয়াম রাখি, এটা কি ব্যালেন্স হওয়ার কথা না? এটা কি ব্যালেন্স হওয়ার কথা না? যেহেতু নিউট্রন বলে কোনো কিছু এখন আবিষ্কারই হয় নাই, তাহলে এদের কি এইটার ভর 1 amu, 1 amu, 2 amu, এটা হচ্ছে 2 amu, তাহলে এদের তো ব্যালেন্স হওয়ার কথা। কিন্তু দেখা যায় যে এটা তো ব্যালেন্স না, বরং হচ্ছে হিলিয়াম একদিকে হিলা পড়তেছে, হিলিয়াম একদিকে হিলা পড়তেছে। এবং দেখা গেল কি এইটারে যদি আমি ব্যালেন্স করতে চাই, এই জিনিসটাকে আমি যখন ব্যালেন্স করতে চাই, তখন দেখা গেল আমার এখানে কি করা লাগতেছে, আমার এই জায়গাতে 4টা হাইড্রোজেন দেওয়া লাগতেছে। যখন আমি ব্যালেন্স করতে যাচ্ছি তখন আমি দেখলাম যে আমার 4টা হাইড্রোজেন পরমাণুর ভরের সমান হচ্ছে একটা হিলিয়াম পরমাণুর ভর। তার মানে কি? তার মানে হচ্ছে নিশ্চয়ই নিশ্চয়ই নিউক্লিয়াসের মধ্যে আরো এমন কিছু আছে যেটা প্রোটনের বাইরে, প্রোটন ছাড়াও কোনো না কিছু আছে। নিশ্চয়ই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ছাড়াও কোনো না কিছু আছে। দেখো আমি কিন্তু এখনো নিউট্রন আবিষ্কার করি নাই, তোমরা উত্তর দিয়ে দিতেছ। তোমরা কেন উত্তর দিতেছ? আমরা তো এখনো নিউট্রন সম্পর্কে জানিই না, মাত্র আবিষ্কার করতে গেছি নিউট্রন রে, আমরা নিউট্রন সম্পর্কে জানিই না। ওকে, তো দেখো যে হিলিয়ামের প্রোটন 2টা, তাহলে হিলিয়ামের ভর হবে 2 amu। কিন্তু আসলে প্রকৃতপক্ষে কি 2 amu হয় না? এটা হয় না, বরঞ্চ দেখা গেছে এর ভর হয় 4 amu। তাহলে এই যে বাকি 2 amu কোত্থেকে আসতেছে? তার মানে অবশ্যই নিউট্রনের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে কিছু না কিছু একটা আছে। তো এইটা টেস্ট করছে সে সর্বপ্রথম, সে একটা টেস্ট করছে এটার জন্য। তো টেস্টটা কি টেস্ট? সেই বিখ্যাত আলফা পার্টিকেল টেস্ট। কি টেস্ট বলো তো ভাইয়ারা? আমাদের সেই বিখ্যাত আলফা পার্টিকেল টেস্ট, আলফা কণা টেস্ট। ওকে, তো আলফা কণা টেস্টটা কি খেয়াল করো, বোঝার চেষ্টা করো কি করছে এবার। আলফা পার্টিকেল টেস্ট তোমাদেরকে অলরেডি পড়াই ফেলছি না ভাইয়া? পড়াই ফেলছি। তো কি করছে এইখানে, সে হচ্ছে একটা এরকম মেটাল নিছে। কি মেটাল নিছে? বেরিলিয়াম, বোরন আর হচ্ছে লিথিয়াম। এরকম বেরিলিয়াম, বোরন আর হচ্ছে কি লিথিয়াম, বুঝছো? যে কোনো একটা তুমি বেরিলিয়াম, বোরন বা লিথিয়ামের একটা পাত নিছো, এখানে একটা মেটাল ধাতু নিছো, নিয়া তুমি এবার এখান থেকে কি করছো, আলফা কণা এটার মধ্যে শুট করছো। কি করছো বলো তো ভাইরা? আলফা কণা শুট করছো। আলফা কণা শুট করছো কি, ধরো আমাদের কাছে এখানে একটা ব্লক আছে, এটা লেড ব্লক, এটা হচ্ছে আমাদের একটা লেড ব্লক। তোমরা জানো আলফা কণা কেমনে থাকে? এই তোমরা সবাই জানো যে আলফা কণা কিভাবে থাকে। এই যে একটা লেড ব্লকের ভেতরে আমরা একটা তেজস্ক্রিয় পরমাণু নেই। কি করি লেড ব্লকের ভেতরে একটা তেজস্ক্রিয় পরমাণু, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লেড ব্লক, পিবি ব্লক। লেড, কেন লেড ব্লক নেই তোমরা সবাই জানো। এবং এখানে আমাদের একটা কি থাকে, তেজস্ক্রিয় যে কোনো একটা এলিমেন্ট থাকে। এটা পোলোনিয়াম হইতে পারে, এটা অনেক কিছু হইতে পারে। ধরো আমরা ধরে নিলাম এখানে আমাদের তেজস্ক্রিয় পোলোনিয়ামই আছে, পোলোনিয়াম আছে তেজস্ক্রিয়। তো তোমরা জানো তেজস্ক্রিয় পোলোনিয়াম থেকে কি হয়, আলফা কণা নির্গত হয়, যেটা আমরা রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাতে পড়ে আসছি, তাই না? তো এখন কি হচ্ছে, এখন হচ্ছে আমার এখান থেকে আলফা কণা স্ক্যাটার্ড হচ্ছে।
এই আলফা কণাগুলো গিয়ে এই বেরিলিয়াম, বোরন বা লিথিয়াম এদেরকে কি করতেছে, এই এই পার্টটাকে অ্যাটাক করতেছে। এই বেরিলিয়াম, বোরন বা লিথিয়াম এই পার্টটাকে যখন তোমার অ্যাটাক করতেছে, এটাকে যখন তোমার সে আলফা কণা গিয়ে ধাক্কা দিচ্ছে, তখন দেখা যাচ্ছে এইখান থেকে এক ধরনের অদ্ভুত রে বেরোইতেছে। ওকে, কি হচ্ছে, এইখান থেকে এক ধরনের অদ্ভুত, এইখান থেকে দেখতে পাচ্ছি এক ধরনের পার্টিকেল বেরিয়েছে। বুঝছো? মানে যখনই বেরিলিয়াম, বোরন বা লিথিয়ামকে গিয়ে এই আলফা কণা হিট করতেছে, আলফা কণা যখনই হিট করতেছে তখনই আমি দেখতেছি যে এইখানে কি আছে, এইখান থেকে এক ধরনের রে বা এক ধরনের রশ্মি বেরোইতেছে। এখন কোশ্চেনটা হচ্ছে যে ভাইয়া, এই যে রশ্মিগুলা বেরোইতেছে, এই যে রশ্মি, এটা কি রশ্মি, এটা কি? আলফা কণা গেল, গিয়ে এর বাড়ি দিল, বাড়ি দিয়ে এখান থেকে এক ধরনের রশ্মি বেরোইলো, এটা কি রশ্মি? তো এটা নিয়ে তাদের মধ্যে একটা কনসার্ন তৈরি হইলো। তো তারা ফার্স্টে চিন্তা করলো, আচ্ছা যেহেতু আলফা কণা গেছে, তাহলে মনে পজিটিভ রশ্মি যাইতেছে। আর পজিটিভ রশ্মি যাইতেছে কিনা এটা বোঝার জন্য তারা কি করলো, একটা টেস্ট দিল, ইলেকট্রিক টেস্ট। এইদিকে পজিটিভ চার্জ, এইদিকে নেগেটিভ চার্জ। এখন তুমি আমাকে বলো, আমি যদি একটা তড়িৎ ক্ষেত্রের মাঝখান দিয়ে এই রেটাকে পাঠাই, তাহলে এ যদি পজিটিভ চার্জ হয় তাহলে কে নেগেটিভের দিকে বাইকা যাবে, আর এ যদি নেগেটিভ চার্জ হয় তাহলে এ কি পজিটিভের দিকে বাইকা যাবে, তাই না? পজিটিভ এবং নেগেটিভের দিকে বাইকা যাবে না? বাইকা যাবে। কিন্তু কথা হচ্ছে, আমি যখন একে তড়িৎ ক্ষেত্রের মাঝখান দিয়ে এই রেগুলাকে যখন তড়িৎ ক্ষেত্রের মাঝখান দিয়ে পাঠাচ্ছি, এখন দেখতেছে এটা কোনো দিকেই বাঁকে না, না ডানে বাঁকে না বামে বাঁকে, কোনো দিকেই বাঁকতেছে না, তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হচ্ছে না। তাহলে তোমরা বলো তো, যেহেতু এই যে রশ্মিগুলা তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হচ্ছে না, তার মানে এদের কি আদৌ কোনো চার্জ আছে? এদের কোনো চার্জ আছে? অবশ্যই নাই। এটা কি চার্জ নিউট্রাল। যেহেতু তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হচ্ছে না, যেহেতু তড়িৎ ক্ষেত্রে দিলে এই রশ্মিগুলা ডানে বামে কোনো দিকেই বাঁকতেছে না, তার মানে এগুলাতে কোনো ধরনের চার্জ নাই, ডাজন্ট হ্যাভ এ চার্জ। বুঝছো? এগুলাতে কোনো চার্জ নাই, তার মানে এগুলাকে আমরা বলতে পারি চার্জ নিউট্রাল রে। এগুলো হচ্ছে আমাদের চার্জ নিউট্রাল রে বা পার্টিকেল। বুঝছো? তো এখন এখান থেকে আমরা এক ধরনের রেডিয়েশন দেখলাম। তো এখন বিজ্ঞানীরা চিন্তা করলো, আচ্ছা তাইলে এটা তো চার্জ নিউট্রাল রে, তাহলে এটা কি হইতে পারে? এখন আমি কনফিউজ যে এটা কি, এই জিনিসটা কি, এটা কি কিছু আছে? তো কনফিউজড। তখন তারা কি করলো, তারা চিন্তা করলো, তাইলে আচ্ছা দেখি অন্য একটা কাজ করি। এবার তারা এই যে রেগুলা আছে, তাদের ফার্স্টে ইনিশিয়াল ধারণা ছিল এগুলা গামা রশ্মি। বুঝছো? মানে যখন আলফা কণা গিয়ে বেরিলিয়াম, বোরন, লিথিয়ামকে যখন অ্যাটাক করছে, আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে এক ধরনের রে বাড়িতেছে, যেটা ইলেকট্রন না, যেটা পজিটিভ চার্জও না, বরং কি একটা নিউট্রাল চার্জের একটা পার্টিকেল, একটা রে বের হইতেছে। তো তাদের ইনিশিয়াল ধারণা ছিল এটা মনে হয় গামা রশ্মি। কি রশ্মি? গামা রশ্মি মনে করছিল। বুঝছো? আচ্ছা, তো যেহেতু গামা রশ্মির কোনো চার্জ নাই, কিছু নাই, তো তারা ফার্স্টে ধারণা করছিল এটা মনে হয় গামা রশ্মি। তো এবার তারা দেখলো কি যে এবার একটা কাজ করি, আচ্ছা গামা রশ্মি নাকি অন্য কিছু। তো এটা বোঝার জন্য তারা কি করলো, এখানে একটা ওএক্স নিল, ওএক্স বা মোম। এটা কি নিচ্ছে? ওএক্স নিচ্ছে। বুঝছো? মোম আছে না, মোম আমাদের, আমরা এখানে একটা মোম নিছি, মোম। তো একটা ওএক্স বা আমরা হচ্ছে মোম নিলাম, মোম এরকম একটা মোম নিছে, ওএক্স বা মোম। তো নিয়া এই ওএক্স বা মোমের মধ্যে কি করছে, প্যারাফিন বা মানে এটাকে বলা হয় মোম আর কি, ওএক্স বা প্যারাফিন মানে অ্যালকেন আর কি, অ্যালকেন মানে মোম আর কি। সোজা কথা, তুমি মোম নিছে, বাংলায় লিখি বা মোম নিয়ে সামনে রাখছে। সামনে রাখার পর এই মোম নিয়ে যখন সামনে রাখার পর দেখলো কি, এই দিক দিয়ে কি হচ্ছে, এই দিক দিয়ে তোমার কি হচ্ছে দেখো, এই পাশ দিয়ে ভিম ভিম করে অন্য একটা জিনিস বেরিয়েছে। কি হচ্ছে? এইখান থেকে একটা পার্টিকেল নির্গত হচ্ছে। এখান থেকে কি হচ্ছে ভাই বলতো, একটা পার্টিকেল এরকম নির্গত হচ্ছে। মানে এই পার্টিকেলগুলো, এগুলা যখন গিয়ে এই রেগুলা যখন গিয়ে মোমের মধ্যে আঘাত করতেছে, তখন মোম থেকে এক ধরনের পার্টিকেল বাড়িতেছে।
এখন মোম থেকে যে পার্টিকেল দেখো, আলফা কণা গিয়ে বেরিলিয়ামে হিট করলো, এই বেরিলিয়াম থেকে এক ধরনের রে বাড়িতেছে যেগুলো চার্জ নিউট্রাল রে। সেই চার্জ নিউট্রাল রে মনে করছিল গামা রশ্মি, এন্ড গামা রশ্মি ধরে নিয়েছিল গামা রশ্মি। এইটা গিয়ে যখন মোমের মধ্যে অ্যাটাক করতেছে তখন দেখলো মোমের থেকে এক ধরনের পার্টিকেল ঠাস 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 করে বাড়িতেছে। যেই পার্টিকেল গুলো বাড়িতেছে এগুলো পজিটিভ চার্জ যুক্ত পার্টিকেল। আর পজিটিভ চার্জ যুক্ত এই পার্টিকেল গুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা কি বলি? প্রোটন। কি বলি বলতো? প্রোটন। প্রোটন প্রোটন তার মানে দেখতে পাচ্ছি প্রোটন বের হচ্ছে, প্রোটন, প্রোটন আউট, প্রোটন। এগুলো সবগুলা কি বলতো? কি হচ্ছে? আমাদের এখান থেকে প্রোটন বের হচ্ছে। কে বেরোচ্ছে? প্রোটন বেরোচ্ছে। তাইলে যখনই প্রোটন শুট আউট হইতেছে এখান থেকে, তাহলে মোমের মধ্যে গিয়ে এই যখন ধাক্কা দিতেছে তখন এখান দিয়ে প্রোটন বের হইতেছে, প্রোটন বের হইতেছে। বুঝছো? তো এবার এখান থেকে তারা চিন্তা করলো, আচ্ছা এরা যদি গামা রশ্মি হয়, গামা রশ্মি কি এখানে গিয়া প্রোটনের ধাক্কা দিয়ে বের করতে পারবে? তুমি জাস্ট চিন্তা করো তো, তুমি জাস্ট চিন্তা করো। মনে করো সিম্পল, আমার কাছে মনে করো তোমরা এটা একটা টেবিল টেনিস বল, পিং পং বল আছে, এটা মনে করো একটা পিং পং বল, ঠিক আছে? এটা হচ্ছে পিং পং বল। আর মনে করো এটা হচ্ছে তোমার একটা পুল বল, পুল চিনো না? পুল বল, হ্যাঁ, এটা হচ্ছে পুল বল। ওকে, এখন তুমি চিন্তা করো তো, এটা হচ্ছে পুল বল, এটা হলো পিং পং বল, পিপি বল লিখলাম, হ্যাঁ, পিং পং বল বা টিটি বল। টেবিল টেনিসের আমরা টেবিল টেনিস, সরি টেবিল টেনিস খেলো না, টিটি খেলো না? এই টিটির বলটা দেখো না হালকা পাতলা, তাই না? আর পুল বল কোনটা? পুল হচ্ছে ওই যে যেটা কাঠি দিয়ে ধাক্কা দেয়। পুল খেলছো না তোমরা? কাঠি দিয়ে ধাক্কা দিয়ে খেলো না, এগুলো দেখছো, এগুলো কিন্তু অনেক ভারী, পুল বল গুলা কিন্তু অনেক ভারী। ওকে, এটা হচ্ছে পিপি বল, পিং পং বল বা টেবিল টেনিস বল। আর এটা হচ্ছে আমাদের পুল বল, পুল বল। এখন তোমার কি মনে হয় দেখো তো, একটা পিং পং বল এ কি একটা পুল বল রে ধাক্কা দিয়ে সরাইতে পারবে? বলো, একটা পিং পং বল বা টেবিল টেনিস বল, পিং পং বল, হ্যাঁ, এটা হচ্ছে পিং পং বল লেখা রাখি, পিং পং বল, পিং পং বল। তো একটা পিং পং বলকে একটা পুল বলরে ধাক্কা দিয়ে সরাইতে পারবে? এই যে পুল বলটা তুমি দেখতে পাচ্ছ না, এটা কিন্তু তোমার কি, এটা হচ্ছে সলিড, এটা কি তোমার হচ্ছে সলিড। বুঝছো? এই পিং পং বলটা, পুল বলটা হচ্ছে সলিড বল, এটা আমাদের একটা সলিড বল, ভারী, অনেক ভারী। তো এটাকে এটা ধাক্কা দিয়ে সরাইতে পারবে? তোমার কি মনে হয় একটা পিং পং বলকে একটা পুল বলরে ধাক্কা দিয়ে সরাইতে পারবে? কি সামনের দিকে যাবে? সামনের দিকে যাবে না, কিন্তু এই কিন্তু সামনের দিকে যাবে না, এটা সামনের দিকে যাবে না। কিন্তু থিঙ্ক অ্যাবাউট দিস ওয়ান, দেখো এখানে একটা পুল বল আছে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস ওয়ান, দেখো এইখানে একটা পুল বল আছে, এই পুল বলটা জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস লাইক দিস। দেখো এটা একটা পুল বল, এই দেখো পুল বল, এটাও তোমার একটা পুল বল। ওকে, এখন এই পুল বল যদি একে ধাক্কা দেয়, ওকে, এবার কি এটা সামনের দিকে যাবে? ইয়েস, এবার কিন্তু এটা সামনের দিকে শুট আউট হবে, বুঝছো? একটা পুল বল যদি আরেকটা পুল বলটা তুমি দেখো, একটা পুল বল দিয়ে আরেকটা পুল বলটা ধাক্কা দিলে দেখবা পুলটা এটা গিয়ে ঠাস করে বাড়ি খায়, ওটা সামনের দিকে চলে যায়। তাহলে একটা পুল বল আর একটা পুল বললে কিন্তু সরাইতে পারতেছে। তার মানে কি, দেখো প্রোটন রে সরাই দিচ্ছে, প্রোটন তো ভারী আমরা জানি, প্রোটন রে সরাই দিচ্ছে, প্রোটন রে কে সরাইতে পারবে? তার সমান ভরের কেউ একজন গিয়ে, অথবা তার থেকে বেশি ভরের কেউ একজন গিয়ে, তাই না? একটা প্রোটন রে মোমের থেকে বাইর করতে পারছে কে? প্রোটন রে ধাক্কা দিয়ে বাইর করে দিছে, প্রোটন রে বাড়ি দিয়ে বাইর করে, প্রোটন রে বাড়ি দিয়ে কে বাইর করতে পারে? ভাই তার সমান ভরের কেউ প্রোটন রে বাইর করতে পারবে, অথবা তার থেকে বেশি ভরের কেউ ধাক্কা দিয়ে বাইর করতে পারবে। তার থেকে কম ভরের কেউ কি তারা বাইর করতে পারবে? পারবে না। দেখো এই যে দেখো পিং পং বল, এটা হলো হালকা পিং পং বল দিয়ে তুমি বাইরে দেখো তো কোনোদিন পুল বলের সরানো যায় কিনা? দেখবা পুল বল কিন্তু সরবে না, এটা যেখানে আছে এখানেই থাকবে। উল্টা পিং পং বলটা এখানে বাড়ি খেয়ে উল্টা দিকে দৌড় মারবে। এই পিং পং বলটা বাড়ি খেয়ে কি করবে? পিং পং বলটা বাড়ি খেয়া উল্টা দিকে ব্যাক করবে। সামনে তো যাবেই না, বরং আরো পিছনের দিকে চলে যাবে। বুঝছো? উল্টা দিকে ব্যাক করবে। তো তাহলে দেখো যে যদি এটা গামা কণা হইতো, গামা পার্টিকেল হইতো,
যেহেতু গামা পার্টিকেল চার্জ নিরপেক্ষ, তাহলে সে কি গিয়ে এখান থেকে প্রোটনরা আউট করতে পারতো না। তার মানে দেখো এখান থেকে এমন একটা জিনিস বেরোচ্ছে যেটার চার্জ নিউট্রাল কিন্তু প্রোটনরে বের করতে পারছে, তার মানে এটার মোটামুটি ভর আছে। কার মতো ভর? ধরে নিচ্ছে প্রোটনের মতো ভর আছে। তো সেখান থেকে তাদের মনে হইলো যেহেতু জিনিসটার ভর আছে তাহলে এটা একটা পার্টিকেল, এবং যেহেতু এটা চার্জ নিরপেক্ষ নিউট্রাল, তাই এর নাম হয়েছে নিউট্রন। এর নাম কি? নিউট্রন। কই থাকে? কেন্দ্রে থাকে। যেটা আমরা একটু আগে কোশ্চেন করছিলাম যে আমার কেন্দ্রে এই দেখো হিলিয়ামের 2টা প্রোটন আছে, তাহলে হিলিয়ামের ভর 2 এমইউ হওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেছে 4 এমইউ। তাহলে বাকি 2টা ভর থেকে আসছে? এই যে কেন্দ্রের মধ্যে বাকি যে 2টা জিনিস, সেটা কি? এটা হচ্ছে আমাদের নিউট্রন। সেখান থেকে আমাদের এই নিউট্রনের আবিষ্কার করছে। কে করছে? জেমস চ্যাডউইক করছে। কিভাবে করছে আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, বলো নিউট্রনের আবিষ্কারের কনসেপ্টটা সবাই বুঝছো কিনা, যে কেন এই এটাকে নিউট্রন বলতেছে? বিকজ চার্জ নিউট্রাল। প্রথমত চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র দিয়ে দেখছি ইলেকট্রন কোনো দিকে মুভ করে না, সো চার্জ নিরপেক্ষ। সরি, মানে এই রেটা কোনো দিকে মুভ করে না। অ্যান্ড দেন সেইটাকে আমি যখন আবার প্যারাফিন বা ওয়েক্স এর মধ্যে রাখছি, দেখছি এখান থেকে আমাদের প্রোটন শুট আউট হচ্ছে। তো যেহেতু প্রোটন বের হয়ে যাচ্ছে এখান থেকে, তার মানে এই রেটার ভর আছে কার সমান? অ্যাটলিস্ট প্রোটনের সমান ভর আছে, এবং এটার ভর আছে আবার চার্জ নিরপেক্ষ। তো নাম দিছে কি? চার্জ নিউট্রাল। নাম দিছে কি? নিউট্রন। নাম দিছে কি? নিউট্রন। কে দিছে? চ্যাডউইক দিছে। ওকে, সো এই হচ্ছে আমাদের নিউট্রন আবিষ্কারের হিস্ট্রি। আশা করি সবাই বুঝতে পারছো। পুল বল কনসেপ্টও আশা করি সবাই বুঝতে পারছো, যে কেন গামা কণা হইলো না, গামা পার্টিকেল হলো না। ইনিশিয়ালি তাদের থট ছিল, ইনিশিয়ালি তারা মনে করতো এটা মনে হয় গামা কণা, বুঝছো? ইনিশিয়ালি মনে করছিল এটা গামা পার্টিকেল, কিন্তু আসলে গামা না, এটা আমাদের একটা নতুন পার্টিকেল যার নাম দিছে নিউট্রন। এবং এই নিউট্রন, এই যে এরা যে এতগুলা পরমাণু মডেল দিয়ে দিছে, এটা কিন্তু কোথাও নিউট্রনের কথা বলে নাই। এদের প্রত্যেকের পরমাণু মডেলের মধ্যে প্রোটন ছিল, শুধুমাত্র প্রোটন ছিল, কোনো নিউট্রন ছিল না। ঠিক আছে, নিউট্রন বহুত পরে আবিষ্কার হয়েছে। ইভেন আমরা যে সামনে 2টা পরমাণু মডেল শিখবো, একটা হচ্ছে ডিব্রগলি এবং একটা হচ্ছে সমারফিল্ড, সরি শোডিঞ্জার, সেখানেও নিউট্রন ছিল না। ঠিক আছে, নিউট্রন 1932 সালে আবিষ্কার হয়েছে, অনেক পরে। তো এই হচ্ছে আমাদের কাহিনী। এবং তোমাদেরকে কিন্তু অলরেডি এই জিনিসটা ভাই আগে একবার পড়াইছি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ঠিক আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রনের এই 0 0, এখানে হচ্ছে 1 1, এটা হচ্ছে 0 1, এটা হচ্ছে সংকেত চিহ্ন। ভর কত? যেমন ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, নিউট্রনের চার্জ হচ্ছে চার্জ নিউট্রাল। প্রত্যেকের তড়িৎ আধানের পরিমাণ কত, প্রত্যেকটার ব্যাসার্ধ কত, কোথায় অবস্থান করে, কার মাধ্যমে আবিষ্কার করছে, যেমন এটা ক্যাথোড রশ্মির মধ্যে। তারপরে হাইড্রোজেন গ্যাস দ্বারা উৎপন্ন পজিটিভ রশ্মির মধ্যে হচ্ছে আমাদের হচ্ছে প্রোটন আবিষ্কার করা হয়েছে। ঠিক আছে, প্রোটন আবিষ্কার করছে হচ্ছে পজিটিভ রশ্মির মধ্যে না। এটারে তোমরা একটু কেটে রাখো, এটারে আমরা আসলে প্রোটন রে, এটার প্রথম দেখছে পজিটিভ রশ্মি দেখছে, কিন্তু এটার নাম প্রোটন ছিল না। ঠিক আছে, এটার নাম প্রোটন ছিল না। এটা কে দেখছে? গোল্ডস্টাইন। এটা সর্বপ্রথম এইটা হচ্ছে পর্যবেক্ষণ করেন, আবিষ্কার না, পর্যবেক্ষণ করেন কে? করেন গোল্ডস্টাইন। গোল্ডস্টাইন, ওকে। আর আবিষ্কার করছে কে? আবিষ্কার করেন রাদারফোর্ড। আবিষ্কারক রাদারফোর্ড কত সালে? 1909 সালে। 1909 সালে। 11 সালে হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল দিছিল, বাট আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করছে 1909 সালে, এবং এটা আবিষ্কার হয়েছে 1909 সালে। ঠিক আছে, আর এটা হচ্ছে ওই যে ক্যাথোড, ওইটা হলো অ্যানোড রে, যেটা আজকের ক্লাসের শুরুতে তোমাদেরকে বললাম, ওইটা করছিল গোল্ডস্টাইন। কত সালে? 1886 মোস্ট প্রবাবলি। ওকে, 1800 আসবে না, এগুলো আসে না। 1886 মোস্ট প্রবাবলি, 1886, 1886। তারপর একটু দেখে নিও তোমরা যদি কনফিউশন থাকে আর কি। তো এটা হচ্ছে ক্যাথোড রে, অ্যানোড রে টেস্ট। ওটা হচ্ছে প্রথম পর্যবেক্ষণ করছে যে পরমাণুর মধ্যে পজিটিভ নামক কোনো একটা জিনিস আছে, সর্বপ্রথম পর্যবেক্ষণ করছে। বাট আবিষ্কারটা করছে কে? রাদারফোর্ড। কত সালে? 1909 সালে। ওকে, জেমস চ্যাডউইক করছে 1932 সালে, আলফা কণা দ্বারা বেরিলিয়াম পরমাণুকে আঘাত করে, তাই না? আলফা কণা দ্বারা বেরিলিয়াম পরমাণুকে আঘাত করে। ওকে, ফাইন। আচ্ছা, আর ইলেকট্রন আবিষ্কার করছে হচ্ছে জে জে থমসন 1897 সালে, আর পাম্পোডিং মডেলটা দিছে কত সালে? 1904 সালে।
ঠিক আছে, এবার আসো এখান থেকে আমরা দেখবো একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক চার্জ। আপেক্ষিক আপেক্ষিক চার্জ, আপেক্ষিক চার্জ মানে কি? এই আপেক্ষিক চার্জ মানে তোমাদেরকে পড়াইছি আগেও, আপেক্ষিক চার্জ মানে হচ্ছে ই বাই এম। ই বাই এম, ই বাই এম, আপেক্ষিক চার্জ মানে কি? ই বাই এম। ই মানে কি? ই মানে হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ, এম মানে কি? এম মানে হচ্ছে ভর। তার মানে আমরা হচ্ছে এই যে এটা হচ্ছে তড়িৎ আধানের পরিমাণ, এটাকে আমরা বলি ই, ইলেকট্রনের চার্জের পরিমাণ, আর ভরকে আমরা বলি হচ্ছে এম। তো তুমি কি করবা, এই প্রত্যেকটার চার্জকে তুমি ভর দ্বারা ভাগ করে দিবা। এই যে গ্রাম, এটা দ্বারা ভাগ, কুলমকে এটা দ্বারা ভাগ করে দিবা। এই ই বাই এম মনে রাখবা, এম এর এককটা বসাবো কোন এককে? কেজি এককে। আর ই বাই এম একটু লিখে রাখি, কোন এককে নিব? কুলম আর কেজি এককে নিব। এককটা কি নিব? একক হবে কুলম পার কেজি, কুলম পার কেজি। তো প্রত্যেকটার চার্জকে, প্রত্যেকটার ভরকে, সরি চার্জকে ভর দ্বারা ভাগ করবা। কোন এককের চার্জ? কুলম্ব এককের চার্জকে ভর দ্বারা ভাগ করবা। কুলম্ব এককের চার্জকে ভর দ্বারা ভাগ করবা। অথবা তুমি চাইলে কুলম্ব পার গ্রাম এককও নিতে পারো, কোনো অসুবিধা নাই। কুলম্ব পার কেজিতে নিলেও হবে, কুলম্ব পার গ্রামে নিলেও হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কুলম্ব পার কেজি অথবা কুলম্ব পার গ্রাম, ইটস আপ টু ইউ, কোনো সমস্যা নাই। তো তুমি এখানে এই যে এটা নিবা গ্রাম কুলম্বে, এটা নিবা গ্রাম এককে, এটা নিবা কুলম্ব এককে, এটা নিবা গ্রাম এককে। জাস্ট তুমি একটাকে এই চার্জকে ভর দ্বারা ভাগ করে দিলেই তুমি প্রত্যেকটার ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের আপেক্ষিক চার্জ পেয়ে যাবা। ওকে, আপেক্ষিক চার্জ পেয়ে যাবা। তো এবার একটা জিনিস লেখা রাখো, সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জ সর্বপ্রথম কে আবিষ্কার করছিল? এটা একটু আমরা উপরে লিখে রাখি। হ্যাঁ, এখানে লিখে রাখো যে ইলেকট্রনের চার্জ সর্বপ্রথম কে আবিষ্কার করছে জানো? মিলিকান। সর্বপ্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী মিলিকান। এই আবিষ্কার করেন, লেখা রাখো, আবিষ্কার করেন বিজ্ঞানী মিলিকান। মিলিকান কিভাবে? আর অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের মাধ্যমে। অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, হ্যাঁ, আবিষ্কার করেন মিলিকান। মিলিকান কিভাবে আবিষ্কার করেন? লেখা রাখো, অয়েল ড্রপ, তার অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের মাধ্যমে নির্ণয় করেন। অয়েল, অয়েল মানে তেল, ড্রপ মানে বিন্দু, অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, এটাকে বলা হয় মিলিকানস অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট। ওকে, তার অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের মাধ্যমে। তো এটা পরীক্ষায় তোমাদের সিলেবাসে নাই, অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, বা তোমাদের বইতেও নাই, এজন্য দেখাচ্ছি না। বাট তোমরা যদি দেখতে চাও, দেখতে চাইলে কোনো সমস্যা নাই, দেখাই দিব। বাট পরীক্ষায় আসবে না অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট কখনোই। তুমি জাস্ট মনে রাখতে পারো, সর্বপ্রথম আবিষ্কার করছিল বিজ্ঞানী মিলিকান, এবং কিসের মাধ্যমে? তার অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের মাধ্যমে। পরবর্তীতে আমরা ফ্যারাডে সূত্রের সাহায্যেও, বিজ্ঞানী ফ্যারাডে, মাইকেল ফ্যারাডে, তিনিও হচ্ছে ইলেকট্রনের চার্জ আবিষ্কার করেছেন। বাট সর্বপ্রথম আবিষ্কার করেছে কি? ইলেকট্রনের চার্জ মিলিকান। এটা এমসিকিউতে আসে, শুধু এমসিকিউর জন্য আমার কাছে মনে হয় না তোমাদেরকে একটা এক্সপেরিমেন্ট দেখানোর দরকার আছে। বাট স্টিল যদি তুমি ইন্টারেস্টেড থাকো তাহলে জানাও, মিলিকানের অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট টেস্টটা তোমাদের শেখাবো ইনশাল্লাহ। ওকে, আজকের মতো ক্লাস এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা আমাদের বোরের পরমাণু মডেলের অ্যাপ্লিকেশনস নিয়ে আলোচনা করব, বিভিন্ন ধরনের অঙ্ক করব, অনেকগুলো অঙ্ক করব আমরা। আগামী ক্লাসে অঙ্কের বস হয়ে যাবো ইনশাল্লাহ। এবং দেন তারপরের ক্লাসে আমরা হচ্ছে আমাদের শরিঞ্জার, ডি ব্রগলি, এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। ঠিক আছে, সমস্যা নেই, যেটা লাগবে না এটা পড়াবো না। যেমন এই যে অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট আমার দরকার নেই, শেখার দরকার নেই। হ্যাঁ, তারপরে দেখো এই যে এখানে নিউট্রনের যে আবিষ্কার করছে, যে এই যে তোমার এই টেস্ট, এটাও যে লাগবে এরকম না। তুমি জাস্ট একবার দেখে নিছো, জীবনে একবারই দেখছো, আর দেখার দরকার নাই। তুমি জাস্ট জিনিসগুলো জানবা, কার সাথে পরীক্ষা করা হয়েছিল, কিভাবে পরীক্ষাটা করা হয়েছিল, একবার দুইবার জানছো, দ্যাটস ইট। কে আবিষ্কার করছিল, কত সালে আবিষ্কার করছিল, তোমার জানতে হবে মেইনলি পরমাণু মডেলগুলো, কোনটা কার মডেল, এগুলো খুব ভালো করে জানতে হবে। ঠিক আছে, ওকে ভাইয়ারা, তো সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, আল্লাহ হাফেজ, বিদায়। দেখা হবে তোমাদের সাথে
পরবর্তী লেকচারে নেক্সট দিন। আর নেক্সট দিন আমরা আলোচনা করব আমাদের কি নিয়ে, আমাদের সব থেকে ইম্পর্টেন্ট টপিক কোনটা, সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের বোরের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল। সো নেক্সট দিন আমরা আলোচনা করব আমাদের এই বোরের পরমাণু মডেল নিয়ে, বোরের অ্যাপ্লিকেশন দেখবো, বোরের প্রচুর অঙ্ক করব। ঠিক আছে, তো সবাই টিল দেন ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, বিদায়, টাটা।